আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদেরকে জাস্ট তোমরা বিশ্বাসই করতে পারবে না যে আমি তোমাদের জন্য আজকে কি একটা উপহার নিয়ে আসছি। মানে অবিশ্বাস্য একটা দামাকা উপহার নিয়ে আসছি, যেটা হচ্ছে বাংলার যে 12টা গদ্য আছে, এই 12টা গদ্যের টপ 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 এমসিকিউ যেগুলো আছে, যেগুলো সবচেয়ে বেশি কমন পড়ে পরীক্ষায়, ওইগুলো নিয়ে আসছি। তোমাদের 12টা গদ্য থেকে আমি মোটামুটি ধরো তোমাদেরকে 300-র অধিক এমসিকিউ পড়াবো, যেগুলা তোমরা পড়লে ইনশাআল্লাহ পরীক্ষা হলে কমন পেয়ে যাবে। তো বেশি কথা বলবো না, চিরন্তন সুখী হৃদয়ের সাথে তোমরা শেষ পর্যন্ত থাকো, ইনশাআল্লাহ সেরা কিছু হবে। চলো আমরা প্রথমে শুরু করবো বাংলা আর নব্য লেখক দিকের প্রতি নিবেদন দিয়ে, এবং সর্বশেষ শেষ করবো নেকলেস এবং রেইনকোট প্রবন্ধ গল্পগুলা দিয়া সর্বশেষ শেষ করবো। চলো প্রথমে শুরু করবো কি বাংলা আর নব্য লেখকদের প্রতি নিবেদন। আচ্ছা, তোমাদের কাছে একটা কোয়েশ্চেন, সবাই একটা কমেন্ট করো। এই বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন, এটা কি প্রবন্ধ, নাকি এটা নাটক, নাকি এটা গল্প, নাকি এটা উপন্যাস? কি হবে বলো তো? এই কমেন্ট করো। আচ্ছা চলো এবার আমার সাথে চলো। দেখো প্রথম কোশ্চেন যেটা আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রন্থ সংখ্যা কয়টা? এই জায়গায় তোমাদেরকে কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো কিছু নাই। ব্যাখ্যা দেওয়ার কিছু আছে এই জায়গায় যে ওনার গ্রন্থ সংখ্যা কয়টা? না, গ্রন্থ সংখ্যা হচ্ছে 34টা। এটা কি ব্যাখ্যা যাবে বলো? মুখস্থ করার কোনো কিছু আছে? এটা হচ্ছে সম্পূর্ণ মুখস্থ করা, এটা কোনো ব্যাখ্যা নেই। এবার তোমরা যেটা জানতে পারো যে এই বঙ্কিম সম্পর্কে একটু জানতে পারো, যে বঙ্কিম কে ছিল, উনি কে, উনি কি, ওইটা সম্পর্কে একটু জানতে পারো। যে আচ্ছা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে ছিলেন? উনি সাহিত্য সম্রাট ছিলেন। কি ছিলেন? সাহিত্যের সম্রাট বলা হতো অনেক। কি বলা হতো? সাহিত্য সম্রাট হিসেবে উনি পরিচিত, সাহিত্য সম্রাট। বলছে কি ওনাকে আবার কি, ওনাকে সার্থক উপন্যাসের জনক উনি। উনি সার্থক উপন্যাস, উনি প্রথমে একটা সার্থক উপন্যাস রচনা করেছেন। কি উপন্যাস রচনা করেন? সার্থক উপন্যাস। এই সার্থক উপন্যাসের নাম কি? সার্থক উপন্যাসের নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী। তার মানে সার্থক উপন্যাস লিখছে। তারপরে আবার কি বলছি, সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত। এরপর আরেকটা পরিচয় দেব না, উনি ম্যাজিস্ট্রেট ছিলেন। কি ছিলেন? উনি ম্যাজিস্ট্রেট ছিলেন। কি ছিলেন? উনি ম্যাজিস্ট্রেট ছিলেন। আচ্ছা, এবার আরেকটা তথ্য দিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ, উনি মূলত কোম্পানির যে শাসন আছে এটার বিরুদ্ধে উনি কাজ করতেন, ম্যাজিস্ট্রেট অবস্থা। বুঝছো কি? ওনার একটা ইংরেজি উপন্যাস আছে, ওনার একটা কি আছে? ইংরেজি উপন্যাস। নাম কি? নাম হচ্ছে রাজমোহন পাই। ওনার সম্পর্কে যে তথ্যগুলো বললাম, তুমি জাস্ট এই তথ্যগুলো মনে রাখিও, তাইলেই হবে। চলো আমরা 1 নাম্বার কোশ্চেন উত্তর করে ফেলছি অলরেডি। এবার আমরা সেকেন্ড কোশ্চেন চলে যাব। এবার আমরা কোথায় যাব? এবার আমরা সেকেন্ড কোশ্চেন চলে যাব। সেকেন্ড কোশ্চেনে কি বলতেছে? বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইংরেজি ভাষায় লেখা উপন্যাসের নাম কি? একটু আগে বলে আসলাম না, কি বললাম? রাজমোহন ওয়াইফস। তার মানে ওনার এই ইংরেজি ভাষা উপন্যাসের নাম কি? ওনার ইংরেজি ভাষা উপন্যাসের নামই হচ্ছে রাজমোহন ওয়াইফ। এর যে রাজমোহন, এই রাজমোহন ওয়াইফ, রাজমোহন ওয়াইফ। আচ্ছা, এখানে উত্তর একটু মিস্টেক আছে, এইটা দেখবা না, আমি তো নিজে বলে দিচ্ছি তোমাদেরকে, আমি নিজে বলে দিব যে উত্তর কোনটা, এটা একটা মাথায় রাখবা। চলো, অনেকেই চিন্তা করতেছে ভাই এই স্লাইডটা যদি আমার কাছে থাকতো তাহলে তো আপনার এত বড় লম্বা ভিডিওটা আমার লাস্ট পর্যন্ত দেখতে হতো না। কিন্তু দেখো তোমার হাতে স্লাইডটা আছে, কিন্তু যখন আমার এই এত বড় লম্বা ভিডিওটা তুমি দেখতেছো, অনেকগুলো ইনফরমেশন তুমি সাথে পাচ্ছ। কিন্তু যারা পেইড বেসে আসো শুধুমাত্র তারাই স্লাইডটা পাচ্ছ, এছাড়া তো কেউ পাবা না। তো তোমরা যারা আমাদের পেইড বেসে নাই, তোমাদেরকে একটা কথা বলবো, আমাদের পেইড বেসে যুক্ত হয়ে যাও। বাংলার জন্য 390 টাকা দিয়ে আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? বিস্তারিত কিন্তু কমেন্টে সবকিছু দেওয়া আছে সুন্দর করে। আমি এটা নিয়ে কথা না বাড়াই, তোমাদের সময় নষ্ট না করি, সেকেন্ড পরের কোশ্চেনে যাই। চলো এরপরের কোশ্চেন দেখি। বলতেছে কি? বলতেছে বাংলা ভাষা প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্বকার। আচ্ছা, এই বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন, এটা লেখককে? এই প্রবন্ধের লেখককে? এই প্রবন্ধের লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি বাংলা ভাষা প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনা করছেন। বাংলা ভাষার প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনা করছেন। ওনাকে একজন কি বলাইতো? ওনাকে সাহিত্য সম্রাট বলাইতো। কি বলাইতো? ওনাকে সাহিত্য সম্রাট বাবা যায়। সাহিত্য সম্রাট। প্রথম যে উপন্যাস না আর সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, ওইটার রচনা কি উনি করেন। তার মানে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এরপর আমরা একটু সামনে আগে বলছে নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়? কোনটা উপন্যাস নয় বঙ্কিমের উপন্যাস নয় কোনটি? আমরা যদি দেখি বঙ্কিমের উপন্যাস নয় কোনটি, দেখো এই মৃণালিনী, সীতারাম, তারপর আনন্দমঠ, এই সবগুলো কি বঙ্কিমের উপন্যাস? এই সবগুলাই কি? এই যে মৃণালিনী, তারপর সীতারাম, তারপর আনন্দমঠ, এই সবগুলাই কি? এই সবগুলাই হচ্ছে বঙ্কিমের উপন্যাস। তার মানে কোনটা নয়? গুড়া। এই যে গুড়া, এই গুড়াটা নয় বঙ্কিমের। এই গুড়া কার তাহলে ভাই? এই গুড়া হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। কার? রবীন্দ্রনাথের। এই গুড়া হচ্ছে কার? এই গুড়া হচ্ছে রবীন্দ্রনাথের। এই গুড়া হচ্ছে কার? এই গুড়া হচ্ছে রবীন্দ্রনাথের। এই গুড়া কার? গুড়া হচ্ছে রবীন্দ্রনাথের। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। গুড়া, গড়ে বাইরে, যোগাযোগ, তারপর শেষের কবিতা, এইগুলো আছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। এরপর আমরা যে সামনে আগে চলো। বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কি ছিল? এটা তো মনে হচ্ছে মুখস্থ বিদ্যায়, কারণ ওনার পিতার নাম কিন্তু এরকম ভাবে আসবে না যে এই হাবিজাবি আসবে না, যা আছে তাই করে দিতে হবে। যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। ওনার পিতার নাম কি?
যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু এনে দেখো জাত ব্রেন্দ্র দিচ্ছে, কিন্তু জাত ব্রেন্দ্র না, ঠিক আছে? তুমি এই জাত ব্রেন্দ্র দেখে প্রথমটা দেখে উত্তর করে ফেলবা, তাহলে কিন্তু ধরা খাবা। ভালো করে পড়তে হবে অপশনগুলো যে আসলে কোনটা কি আছে। তাহলে এটা কি হবে? এটা হবে যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এই সামনে আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষা উত্তীর্ণ হন? মানে বিএ পাশ করছিল কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে? উনি বিএ পাশ করছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে উনি কি করেন? উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পাশ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে উনি কি করেন? বিএ পাশ করেন। ওকে, চলো। আচ্ছা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পেশা কি ছিল? মানে উনি পেশা কি ছিল? আমি একেবারে শুরুতে বলছি না, শুরুতে বলছিলাম কি পেশাটা? বলছিলাম কি না? কি বলছিলাম? কমেন্ট করো। শুরুতে বলছিলাম যে ওনার পেশা ছিল উনি ম্যাজিস্ট্রেট ছিলেন। উনি কি ছিলেন? উনি ছিলেন ম্যাজিস্ট্রেট। উনি কি ছিলেন? উনি ছিলেন ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এরপর যদি আমরা সামনে আগে, আচ্ছা এরপর দেখি আমরা 8 নম্বর কোশ্চেন দেখি। 7 গেল 8। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হিসেবে কাদের অত্যাচার দমন করেছিল? কাদের অত্যাচার দমন করেছিল? এটা হচ্ছে নীলকরদের অত্যাচার দমন করে। কাদের? নীলকরদের। কাদের অত্যাচার দমন করে? নীলকরদের। উনি মূলত কাদের অত্যাচার দমন করেছিল? নীলকরদের অত্যাচার দমন করেছিল, ঠিক আছে? এই উত্তর মিস্টেক আছে, উত্তরটা কি আছে? একটু ভুল আছে, একটু ভুল আছে। তাহলে মানে কি হবে এটা? এটা হবে নীলকরদের অত্যাচার দমন করে। এরপর আমরা যদি সামনে আগে, বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উনি ছিলেন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন। কোন পত্রিকার? বঙ্গদর্শন। এই বঙ্গদর্শন পত্রিকার কি ছিলেন? এই বঙ্গদর্শন পত্রিকার উনি সম্পাদক ছিলেন, ঠিক আছে? এই আরেকটা আছে না এখানে, সংবাদ পাওয়াকার দিচ্ছে, সংবাদ পাওয়াকার আর কি। এই সংবাদ পাওয়াকার পত্রিকায় তার প্রথম যে লেখাটা, এই লেখাটা প্রকাশিত হয়েছিল মূলত। আচ্ছা, এরপর যদি আমরা সামনে আগে, চলো সামনে আগে। এরপর কি বলতেছে বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য জীবন শুরু হয় কত খ্রিস্টাব্দে? এটা একটা মুখস্থ বিদ্যা। 1952 খ্রিস্টাব্দে। 1952 খ্রিস্টাব্দে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য যে রচনা, এই সাহিত্য জীবনটা শুরু ছিল। এর হচ্ছে সাহিত্য সম্রাটের উপাধিতে ভূষিত হন। সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত ছিল কবে? উপাধিতে ভূষিত হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা আগেই বলছি, এখানে 4টা কবি আছে, 4জন কবি আছে না? এই 4জন কবির কিন্তু তোমাদের বইয়ে 4 জনের লেখক আছে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কি কি আছে বলতো? রবীন্দ্রনাথের লেখা পাঠটা আছে তোমার সোনার তরী একটা কবিতা আছে। এরপর কি আছে? এরপর আছে অপরিচিতা। এরপর আছে তোমার কাজী নজরুল আছে 2টা, একটা আছে বিদ্রোহী, একটা আছে কি বিদ্রোহী, আর একটা কি আছে? আর একটা আছে যৌবনের গান, আরেকটা কি আছে? যৌবনের গান। এরপর কি আছে? শরৎচন্দ্র কি আছে? শরৎচন্দ্র আছে যে বিলাসী। কি আছে? বিলাসী। এই কথা বুঝছি, কাহিনী বুঝতে পারছি, কাহিনী কি বুঝতে পারছি? তাহলে আমরা সামনে আগে চলো। এরপর দেখো কি বলছে। আর বলতেছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে সত্য সাংবাদিক ছিলেন না। উনি কোনো সাংবাদিক ছিলেন না, উনি তো পেশা হিসেবে ম্যাজিস্ট্রেট ছিলেন। তাহলে উনি কি ছিলেন? বিএ পরীক্ষা উত্তীর্ণ এবং 8 এপ্রিল মৃত্যুবরণ করেন। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে 1 ও 3। সরি, 1 ও 3 বলতেছে, 2 ও 3, মানে উনি কি করেন? উনি তো বিএ পরীক্ষা উত্তীর্ণ ছিল এবং কি 8 এপ্রিল মৃত্যুবরণ করেছিল। আচ্ছা, এরপর সামনে আগে বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, মানে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক। তারপর হচ্ছে যে সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হন, কাঁঠালবাড়ি জন্মগ্রহণ করেন। ওনার 3টাই সত্য। মানে উনি কি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের ঔপন্যাসিক, এবং উনি সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হয়েছেন, এবং উনি কাঁঠালবাড়িতে জন্মগ্রহণ করছেন। তার মানে ওনার কি 3টাই সত্য কাহিনী। এরপর যেতে যাই আমরা, দেখো বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস হলো আনন্দমঠ, চন্দ্রশেখর, সীতারাম। হ্যাঁ, 3টাই। মানে আনন্দমঠ লেখছে, আনন্দমঠ লেখছে, চন্দ্রশেখর লেখছে, সীতারাম, 3টাই লিখছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গদ্যগ্রন্থ লোকরহস্য, সাম্য, কৃষ্ণ চরিত্র সবগুলাই, এগুলা তার গদ্যগ্রন্থ। মানে লোকরহস্য, সাম্য, কৃষ্ণ চরিত্র সবগুলাই কি তার গদ্যগ্রন্থ। প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিসের জন্য লিখতে নিষেধ করেছিল? এটা হচ্ছে যশের জন্য লিখতে নিষেধ করছেন। কিসের জন্য লিখতে নিষেধ করছেন? যশের জন্য লিখতে নিষেধ করছেন। যে যশের জন্য লিখা লাগবে না, যশ আপনি আপনি আসবে, মানে লিখা ভালো হলে যশকে আপনি আপনি আসবে, এটা গুরুত্ব দিতে হবে। এটা বলছিল। ইউরোপে এখন অনেক লোক কিসের জন্য লিখে? টাকার জন্য লিখে। মানে ইউরোপের অনেক লোক আছে যারা কিন্তু মূলত লেখালেখিটা করেছে মূলত কি লেখালেখিটা করে মূলত টাকার জন্য, যে টাকা পাবে, টাকার জন্য লেখে, ঠিক আছে? মানে পেট লেখা আর কি। যদি আমি হৃদয়ে আসি, তোমাদেরকে বললাম এই হৃদয় এখানে একটা কবিতা লিখবা, হৃদয় এখানে আজকে একটা গল্প লিখে ফেলবা, ঠিক আছে? তোমাকে টাকা দিলাম, তুমি লিখে ফেললে। এটা আসলে সাহিত্য না, এটা আসলে কোনো কিছু না, প্রবন্ধ না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এটা কারা লিখে? এরা হচ্ছে ইউরোপের অনেক মানুষ লিখে। রচনা বিকৃত ও অনিষ্টকর হয়ে ওঠে কখন? যখন এই রচনাটা লোক রঞ্জন প্রবৃত্তির প্রবল হলে। মানে রচনাটা হচ্ছে যে তোমার বিকৃতি হয়ে যাবে বা অনিষ্টকর হয়ে উঠবে। কখন হয়ে উঠবে? যে যখন এটা হচ্ছে লোক রঞ্জন ও প্রবৃত্তির প্রবল হলে, তখন এটা কি হয়েছে? তখন এই রচনাটা বিকৃত এবং অনিষ্টকর হয়ে ওঠে। আর বলতেছে লেখা সৌন্দর্য সৃষ্টি করতে না পারলে কে লিখতে নিষেধ করছেন?
এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছে লেখা যদি তুমি সৌন্দর্য সৃষ্টি না করতে পারো, বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন প্রবন্ধে উনি এটাই বলছে যে লেখা যদি সৌন্দর্য সৃষ্টি না করতে পারো তাহলে তুমি কি করো, তুমি লিখো না। তুমি কি করো না, তুমি লিখো না, এটা বলছেন উনি। কোনটি সাহিত্যের উদ্দেশ্য না? উদ্দেশ্য, সাহিত্যের উদ্দেশ্য সত্য ও ধর্ম। সত্য ও ধর্মটা কি? সাহিত্যের উদ্দেশ্য। সাহিত্যের মূল উদ্দেশ্য হচ্ছে কি? সাহিত্যের মূল উদ্দেশ্য হচ্ছে সত্য ধর্ম। প্রাবন্ধিক কোনটিকে মহাপাপ বলেছেন, মানে কোনটাকে মহাপাপ বলছেন? মানব কল্যাণ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে লেখনি ধারণ করা হয়েছে মহাপাপ। মানে মনে হচ্ছে নিজের জন্য লেখা ধারণ করলা, অথবা সমাজের জন্য লেখা ধারণ করলা, নিজের গুত্তের জন্য লেখা ধারণ করলা, না, এগুলো মহাপাপ না। মহাপাপ হচ্ছে মানব কল্যাণ ছাড়া অন্য উদ্দেশ্যে লেখা ধারণ করা। বলতেছে বঙ্কিমচন্দ্রের মতে রচনা বিকৃত অনিষ্টকর হয়ে ওঠে কখন? যখন এটা লোকরঞ্জন প্রবৃত্তির প্রবল হয়ে ওঠে, তখন সেটা তোমার বিকৃত হয়ে ওঠে এবং অনিষ্টকর হয়ে ওঠে। বঙ্কিমচন্দ্রের মতে প্রাবন্ধিক প্রবন্ধ কখনো হিতকর হতে পারে না, মানে যা মানুষের অনিষ্টকর, যা মানুষের অনিষ্ট সাধন করে, মানে যে প্রবন্ধটা মানুষের অনিষ্ট সাধন করে সেটা কখনো মানুষ সেই প্রবন্ধ কখনো কি মানুষের জন্য হিতকর হতে পারে না। মানে সেই প্রবন্ধ কখনো কি হতে পারে না, হিতকর হতে পারে না। যে প্রবন্ধটা কি মূলত, যে প্রবন্ধটা মানুষের অনিষ্ট সাধন করে, যে প্রবন্ধ মানুষটা কি করে, অনিষ্ট সাধন করে, এটা কখনো কি হতে পারে না, হিতকর হতে পারে না। আচ্ছা, আমাদের দেশে সাধারণ পাঠকের রুচি শিক্ষা বিবেচনায় লেখকদের উচিত নয় রচনায় লোকরঞ্জন করা, মানব কল্যাণে লেখা, টাকার জন্য লেখা। এটা উত্তর হচ্ছে 1 ও 3। মানে আমাদের দেশে সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনায় লেখকদের উচিত নেই কোন কাজটা করা উচিত না, রচনায় লোকরঞ্জন করা এটা উচিত না, তার পাশে টাকার জন্য লেখা এটাও উচিত না। তাহলে 1 ও 2, 1 ও 2। এই এদিকে তাকাও, দেখতেছো কি তুমি? তোমারই বলতেছি, এদিকে তাকাও। এরপর দেখো বলছে যে প্রাবন্ধিক বলছেন যা লিখবেন তা হঠাৎ ছাপাইবেন, দ্রুত প্রকাশ করবেন, কিছুকাল ফেলে রাখবেন। মানে প্রাবন্ধিক কি বলছে, যে এখানে কি কোশ্চেনটা বলছে? কোশ্চেনটা বলছে যে প্রাবন্ধিক বলছেন কি যা লিখবেন তাকে হঠাৎ ছাপাইবেন না, নাকি দ্রুত প্রকাশ করবেন, নাকি কিছুকাল ফেলে রাখবেন? কোনটা বলছেন মূলত প্রাবন্ধিক? দেখো, তুমি একটা লেখা লিখবা, প্রাবন্ধিক পরামর্শে তুমি একটা লেখা লিখবা, এই লেখাটা লিখে তুমি হঠাৎ করে ছাপাবে না, হঠাৎ করে ছাপাবে না, ঠিক আছে? তারপর সেটা দ্রুত প্রকাশ করবেন, এটা প্রাবন্ধিক বলে নাই। দ্রুত প্রকাশ করার কথা প্রাবন্ধিক বলে নাই, এটা ক্রস। কিছুকাল ফেলে রাখার কথা বলছে, যে কিছুকাল ফেলে রাখবেন। তাহলে এটা উত্তর কি? উত্তর হচ্ছে 1। ওকে, 1 হইছে তোমার 3, 1 ও 3, 1 ও 3। মানে একটা লেখা লিখলা, এই লেখাটা হঠাৎ করে ছাপানো যাবে না, এটা বলছে। আর বলছিল যে কিছুকাল ফেলে রাখবেন, এটা বলছে, কিন্তু দ্রুত প্রকাশ করার জন্য বলেন নাই। আচ্ছা, এরপরে যে কোশ্চেনে যাই আমরা, চলো এরপরে কোশ্চেনে যেতে যাই। আচ্ছা, এরপর হচ্ছে প্রাবন্ধিক নিষেধ করছেন। প্রাবন্ধিক কি নিষেধ করছেন? প্রাবন্ধিক মূলত কি নিষেধ করছিল? প্রাবন্ধিক নিষেধ ছিল যশের জন্য লিখতে নিষেধ করছে, যে যশের জন্য লেখা যাবে না। কি করার জন্য? যশের জন্য। তারপর কি? টাকার জন্য লিখতে, টাকার জন্য, মানে যশের জন্য এবং টাকার জন্য লেখার জন্য না করছে। প্রাবন্ধিক মূলত কি নিষেধ করছে? যে যশের জন্য লিখবেন না, টাকার জন্য লিখবেন না, প্রাবন্ধিক নিষেধ করছে, ঠিক আছে? লোভের জন্য লিখতে এরকম কোনো কিছু উল্লেখ করে নাই। এনে মূলত উল্লেখ করছে যে আপনি যশের জন্য লিখবেন না এবং কি টাকার জন্য লিখবেন না। প্রাবন্ধিক বলছে কি যশ এবং টাকা এই দুইটার জন্য লেখা যাবে না, এই দুইটার জন্য কি যাওয়া যাবে না, লেখা যাবে না। আচ্ছা, এরপরে যে আমরা সামনে আগে দেখি, বলছে প্রাবন্ধিক লিখে কিসের মঙ্গল সাধনের কথা বলছেন? প্রাবন্ধিক লিখে দেশ ও মনুষ্য জাতির মঙ্গল সাধনের কথা বলছেন। কিসের? পরিবার সমাজ না, দেশ ও সমাজের না, পরিবার ও দেশের না, মূলত দেশ এবং মানুষ ও জাতির, দেশ এবং মানুষ ও জাতির যাতে কি হয়, মঙ্গল সাধন হয়, এই কথাটি প্রাবন্ধিক বলছে, দেশ ও মানুষ ও জাতির। বলতেছে কিছুকাল ফেলে রেখে সংশোধন করলে কিসের দোষ বেরিয়ে আসে? এটা হচ্ছে প্রবন্ধের। মানে একটা প্রবন্ধ লিখবা, এই প্রবন্ধটা তুমি কিছুকাল ফেলে রাখলা, তাহলে এই প্রবন্ধের কি দোষটা বের হয়ে আসবে। এরপর দেখো বলছে বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন। প্রবন্ধটির লেখক নবীন লেখকদের বলেছেন রচনা কিছুকাল ফেলে রাখতে, প্রমাণ হাতে রাখতে, সৌন্দর্যের জন্য লিখতে। হ্যাঁ, সবগুলোই। মানে কোন একটা লেখা লিখলা, এই লেখাটা অবশ্যই কি হতে হবে, মানে কিছুকাল ফেলে রাখতে হবে যাতে ভুলগুলো বের হয়। আরেকটা কি? আরেকটা হচ্ছে প্রমাণ হাতে রাখতে। মানে তুমি যে লেখাটা লিখতেছো, যে কথাগুলো লিখতেছো, আসলে এগুলো সত্য নাকি মিথ্যা, মানে এটা একটা প্রমাণ তোমার কাছে রাখতে হবে। তারপর আছে সৌন্দর্যের জন্য লিখতে হবে। এরপর দিয়ে আমরা দেখি বলছে একটা উদ্দীপক দিচ্ছে, ঈশান একজন ঔপন্যাসিক। ঈশান নামে একজন ব্যক্তি, সে কি? সে ঔপন্যাসিক। তিনি যশের জন্য সাহিত্য রচনা করেন। উনি মূলত তার খ্যাতি অর্জনের জন্য সাহিত্য রচনা করেন। তার অন্য একজন সাহিত্যিক বন্ধু, মানে তার আরেকটা সাহিত্যিক বন্ধু আছে, তাকে বলেন, তাকে কি বলছে? যে উপন্যাসের মান ভালো হলে যশ এমনি আসবে, যশের কথা মাথায় রেখে আর লিখবেন না। যশের কথা মাথায় রাখলে যশও আসবে না, লেখাও ভালো হবে না। মানে কোন একটা লেখা লিখলা, কিন্তু এই কথা লেখাটা যদি যশের জন্য লিখো, তাহলে যশও আসবে না, এমনকি লেখা ভালো হবে না। তার বন্ধু পরামর্শ দিচ্ছে। এবার হচ্ছে উদ্দীপকের সাহিত্যিক বন্ধুর সঙ্গে, মানে উদ্দীপকের যে এই যে ঈশান একজন ঔপন্যাসিক, আর ঈশানের বন্ধু যে আছে, এই বন্ধুর সঙ্গে বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদনের প্রবন্ধে কার সাদৃশ্য রয়েছে? লেখকের, মানে প্রাবন্ধিকের সাদৃশ্য রয়েছে। কারণ প্রাবন্ধিক এই তো বলছিল যে যাহা লিখবেন তাহা কি
মূলত কিছু কিছু কাল ফেলে রাখবেন, ঠিক আছে? মানে যশের জন্য লেখা যাবে না, এটা প্রান্তিক বলছিল, এজন্য এই প্রান্তিকের সাথে মিল আছে। উদ্দীপকে আলোচ্য প্রবন্ধে যে বিষয়টি ফুটে উঠছে, যশের জন্য সাহিত্য রচনা না করা, লেখার মান ভালো হলে যশ এমনি আসবে, লিখলে যশ চলে আসবে না, এটা যশের জন্য সাহিত্য রচনা না করা, যশের জন্য মানে খ্যাতি অর্জন করার জন্য সাহিত্য রচনা না করা। তারপরে লেখার মান ভালো হলে যশ এমনি আসবে, অর্থাৎ কি তুমি খ্যাতি সম্মান যদি চাও, তোমার লেখার মান যদি ভালো হয় তাহলে এটা এমনি আসবে। এই এক ও দুই উত্তর এটা। এরপরে যদি আমরা যাই, বলছে বাংলা শব্দের পরিবর্তিত রূপ, প্রথমে হচ্ছে বাঙ্গালা, তার হচ্ছে বাঙ্গালা, তার হচ্ছে বাংলা, এটা হচ্ছে পরিবর্তিত রূপ। এটা একটু বানানটা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে দাও পরীক্ষাতে। এর বলতেছে যে ভাষার মাধুর্য উৎকর্ষ বৃদ্ধি করে এমন গুণকে মূলত কি বলে? ভাষার মাধুর্য এবং উৎকর্ষ বৃদ্ধি করে এমন গুণকে কি বলে? এই এমন গুণকে হচ্ছে অলংকার বলে। কি বলে? অলংকার। অলংকারই মূলত কি ভাষাটাকে আরো সুন্দর করে, আরো প্রাণবন্ত করে। বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন রচনাটি প্রথম প্রকাশিত হয় প্রচার পত্রিকায়। কোন পত্রিকায়? এটা মনে রাখবা। দেখো একসাথে একটা কোশ্চেনে দুইটা উত্তর পাওয়া যাচ্ছে, মানে দুইটা ব্যাপার পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে 1885 সালে প্রকাশিত ছিল, এটা প্রকাশিত হচ্ছে প্রচার পত্রিকা। তাহলে যদি আসে কত সালে প্রকাশ হয়? 1885। কোন পত্রিকায়? প্রচার পত্রিকায়। ওকে, ডান। এরপর দেখে বলছে বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন প্রবন্ধের তাৎপর্যপূর্ণ দিক কোনটা? কোনটা তাৎপর্যপূর্ণ দিক? এটা হচ্ছে সর্বকালীন বৈশ্বিক আবেদন। এটা মানে সর্বকালীন দেশীয় আবেদন না, তার হচ্ছে সর্বকালীন জাতীয় আবেদন নাকি রাষ্ট্রীয় আবেদন না, এটা মূলত বৈশ্বিক আবেদন। সর্বকালীন বৈশ্বিক আবেদনটাই মূলত তাৎপর্যপূর্ণ একটা দিক ছিল। এবার বলছে বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের নতুন লেখকদের কয়টি পরামর্শ দিয়েছেন? 12টা। কয়টা পরামর্শ দিয়েছে? 12টা। মনে রাখবে এটা, এটা অনেক সময় পরীক্ষাতে চলে আসে সরাসরি, যেটা 12টি পরামর্শ দিয়েছিল। বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন রচনাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এই মাত্র বলে আসলাম না, এটা বলতেছে প্রচার পত্রিকায় প্রকাশিত। কোন পত্রিকায়? প্রচার পত্রিকায় প্রকাশিত। তোমাদেরকে আমরা বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদনের টপ 37টা এমসিকিউ করেছি। কয়টা? টপ 37টা। ইনশাআল্লাহ যদি এইখান থেকে এমসিকিউ আসে তাহলে এই জায়গাতেই আসবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহমত করে। এবার তোমাদেরকে আমি একটু ইমোশনাল টাচ করি। তোমার পরীক্ষা 2 তারিখ। তোমার পরীক্ষা কত তারিখ? 2 তারিখ। 2 জুলাই। 2 জুলাই পরীক্ষা। পড়াশোনা করছো কত বছর? 12 বছর। কত বছর পড়াশোনা করছো? 12 বছর। 12 বছরের পড়াশোনার ফলাফল এই 2 জুলাই পরীক্ষা দেওয়ার পরে যখন পরীক্ষার রেজাল্ট আপলোড হবে, ধরে যা সেপ্টেম্বরের দিকে পরীক্ষার রেজাল্ট দিল বা অক্টোবর দিকে পরীক্ষার রেজাল্ট দিল, তোমার হাতে ফোন, হাতে কি? হাতে এসে ফোন, এই ফোনটা স্ক্রল করতেছে, তখন জানতে পারলা যে পরীক্ষার রেজাল্ট দিচ্ছে। স্ক্রল করতে করতে পরীক্ষার রেজাল্ট দিচ্ছে, জানতে পারছো পরীক্ষার রেজাল্ট ঢুকছে, ঢুকে দেখছে A+ হয়ে গেছে। তোমার অবস্থাটা কি হবে? তুমি চিৎকার বাইরে উঠবা যে ভাই A+ পাই গেছে, আব্বা আম্মা কই আপনারা A+ পাই গেছে। যে বিপরীতটা ঘটে তখন কি হবে বলো? বিপরীতটা ঘটে দেখা যাবে যে তখন আর তোমার পায়ের নিচে মাটি থাকবে না, এরকমটা হবে না? আরেকটা কথা বলি, চিরন্তন বাস্তব সত্য কথা বলি, প্রথম পরীক্ষা যেটা আছে এটা যদি ভালো না হয়, বাকি যে পরীক্ষাগুলো আছে সবগুলো এই ফ্লোতে চলতে যেতে সবগুলো পরীক্ষা খারাপ হয়। তো ওই জায়গাতে আমি তোমাদেরকে একটা কথা বলবো, প্রথম পরীক্ষাটা কি তোমার? প্রথম পরীক্ষা নিচ্ছে বাংলা প্রথম। কোন পরীক্ষাটা? বাংলা প্রথম পরীক্ষা নিচ্ছে কি? প্রথম পরীক্ষা, বাংলা প্রথম পরীক্ষা, প্রথম পরীক্ষা। তো এই পরীক্ষাটা যদি তোমার ভালো হয়, বিশ্বাস রাখো তুমি বাকি পরীক্ষাগুলো ওটু তোমার ভালো হয়ে যাবে, মানে এই ফ্লোতে ভালো হয়ে যাবে, যে এইখানে ভালো হয়ে গেছে এই ফ্লোতে ধরা হচ্ছে 30 টাইম সিকের মধ্যে 28 টাইম সিকে পারলা, দেখো যে পরের গুলোতে কনফিডেন্সই চলে আসবে অন্য লেভেলে তোমার, যে বাকিগুলোতে আমি পারবো এরকম। তো তোমাদের উদ্দেশ্যে আমার এটাই বলা যে তোমরা যদি মনে হয় যে লাস্ট মধ্যে একটু ঘুরে দাঁড়াবো, যদি মনে হয় যে ভাই অন্তত লাস্ট দিকে আইসা একটু ভালো করতে চাই, সবকিছু ছেড়ে দিছি, এখন জাস্ট একটু ভালো করে পড়াশোনা করে ভালো একটা সর্বোচ্চ রেজাল্ট নিতে চাই। তুমি যদি আমার ভিডিওটা 29 তারিখ দেখে থাকো বা 28 তারিখ দেখে থাকো বা 30 তারিখ দেখে থাকো বা 1 তারিখে দেখে থাকো, 1 তারিখ সকালে দেখে থাকো, তাহলে আমি তোমাকে বলবো আমাদের একটা বাংলা কোর্স আছে, এই বাংলা কোর্সে তুমি ভর্তি হও। আমি চ্যালেঞ্জ দিচ্ছি তোমাকে, তুমি আমার এই কোর্সটা করবা, তুমি যদি এমসিকিউতে কমন না পাও তারপর হলো আল্লাহ যদি রহমত করে অবশ্যই এমসিকিউতে কমন পাবে। সো কোর্সটাতে এনরোল করতে পারো, আমার বাংলা কোর্সটাতে মাত্র 390 টাকা খরচ করে তুমি মনে করে দেখা সেরা রেজাল্ট এবং সেরা প্রস্তুতি নিতে পারবা। বিস্তারিত প্রথম কমেন্টে দেওয়া আছে, প্রথম কমেন্ট দেখে সবকিছু দেখে, অথবা এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01798454198, এই নাম্বারে কল দিবা, এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ভরসা। অথবা এখানে দেখো আমাদের পেজের নাম দেওয়া আছে এমডি বনিয়ামিন, তারপরে চলো শিখি, এগুলাতে নক দিবা। আশা করি তোমরা এখানে নক দিলে সব বিস্তারিত জানতে পারবে যে কোর্সটা সম্পর্কে আর কি, এবং ভর্তি হয়ে যাবা, দ্রুত ভর্তি হয়ে যাও। ধন্যবাদ সবাইকে। আচ্ছা সামনে আগে কি বিরক্ত করতেছি একটু? আচ্ছা বিরক্ত করবা না, সামনে আগে সামনের এমসিকিউ আছে, চলো। এরপর কি বলতেছে, অপরাজিতা রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন? এটা সবাই জানে, ক্লাস 5 থেকে এটা পরে আসছো না, 1913 সালে, 1913
সালে। 1913 সালে কি করেন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পায়। এরপর বলতেছে যে শেষের কবিতা কি জাতীয় রচনা? উপন্যাস। শেষের কবিতা কি জাতীয় রচনা? উপন্যাস। এটা কার? এই উপন্যাসটা কার? এই উপন্যাসটা হচ্ছে রবি ঠাকুরের। শেষের কবিতা শুধু না, আরো আছে। কি কি আছে? চোখের বালি আছে। কি আছে? চোখের বালি। চোখের বালি। তারপর কি আছে? তারপর আছে গোরা। তারপর কি আছে? গোরা। তারপর কি আছে? চতুরঙ্গ। গোরা, চতুরঙ্গ, চোখের বালি, গোরা, চতুরঙ্গ। তারপর কি শেষের কবিতা? যোগাযোগ আছে। হ্যাঁ, যোগাযোগ। তারপর চোখের বালি, গোরা, চতুরঙ্গ, শেষের কবিতা, যোগাযোগ। মানে এরকম আরো অসংখ্য আছে, কিন্তু এগুলো মনে রাখবে, এগুলো টপ, এগুলো বেশি আসে পরীক্ষাতে, এগুলো একটু মনে রাখবে। বউ ঠাকুরানী হার্ট আছে একটা প্রথম উপন্যাস। আচ্ছা, এরপর যদি আমরা সামনে আসি, তাহলে শেষের কবিতা কি? শেষের কবিতা একটা কবিতা না, এটা একটা কি, এটা কিছু তো তোমার যে উপন্যাস। অচল আয়তন রবীন্দ্রনাথের কোন ধরনের গ্রন্থ? এটা একটা নাটক। এটা একটা কি নাটক? অচল আয়তন নাটক। ডাকঘর, মুক্তধারা, রক্তকবি, ঠিক আছে, রাজা, অচল আয়তন, এগুলা নাটক। কি বললাম? ডাকঘর, মুক্তধারা, রক্তকবি, আর কি রাজা, আরেকটা কি অচল আয়তন। এগুলা কি? এগুলো হচ্ছে নাটক। এর বলছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাট্য গ্রন্থ কোনটি? একটা কি বললাম? ডাকঘর। একটা কি বললাম? কি ডাকঘর। তাহলে ডাকঘরটা কি? রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে? এই কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে? এটা তোমরা জানো না? কমেন্ট করে জানলে। উনি মৃত্যুবরণ করেছে 1941 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1941 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এর বলছে তাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাইরে আছেন মামা। অনুপমের এই উক্তিটাতে কি প্রকাশ হয়েছে? পরাবলম্বন প্রকাশ হয়েছে, পরনির্ভরতা প্রকাশ হয়েছে এবং অপারগতা প্রকাশ হয়েছে। কি প্রকাশ হয়েছে? অপারগতা, পরনির্ভরতা এবং ব্যক্তিত্বহীনতা, এগুলো সবগুলো প্রকাশ হয়েছে। নিজের সম্পর্কে, নিজের জীবন সম্পর্কে উদাসীন, নিজের মনে করে নিজের মতো করে কেমন করে চলে, কারণ তার পরিবার তো সব দায়িত্ব হয়েছে মামা সব দেখবে, এরকম একটা ভাব, এটি হচ্ছে অপারগতা। তারপর হচ্ছে পরনির্ভরতা, সবসময় পরিবারের উপর নির্ভর করে থাকে। ব্যক্তিত্বহীনতা, ব্যক্তিত্বে জাগরণ ঘটে না, এই সবগুলোরই প্রকাশ ঘটেছে এই নিয়ে। অপরিচিত গল্পে কোন বয়সটা না দৈর্ঘ্য না গুণের বড়? এটা হচ্ছে অনুপমে যে 27 বছর বয়সটা আছে, এই 27 বছর বয়সটা। অনুপম গল্প বলা শুরু করছিল 27 বছর বয়সে। এই যে আজকে আমরা অপরিচিত গল্পটা বলতেছি, এই গল্পটা বলা শুরু করছে কত বছর বয়সে? মাত্র 27 বছর বয়সে। কে শুরু করছে? অনুপম শুরু করছে। আচ্ছা, এই জীবনটা না দৈর্ঘ্য হিসেবে বড় না গুণের হিসেবে বড়? কথাটি তার কি বুঝেছে? বুঝাইছে মূলত জীবনটা যে তুচ্ছ, এটা বুঝেছে, জীবনটা যে তুচ্ছ। আর এছাড়া এটা বুঝেছিল যে মূলত অনুপমের এটা এছাড়া বলেছিল কি, যে অনুপমের আত্মসমালোচনা অর্থে এই লাইনটা দিয়েছিল, আত্মসমালোচনা। আচ্ছা, এরপর যদি আমরা বলছে তবু ইহার বিশেষ মূল্য আছে। এখানে মূল্য বলতে কি বুঝেছিল? মূল্য বলতে বুঝেছিল অনুপমের জীবন, অনুপমের যে জীবন, অনুপমের এই জীবনের সম্পর্কে বলছিল যে এখানে একটা মূল্য আছে। অনুপমের বাবার প্রথম আকাশ ছিল কি? মৃত্যু। অনুপমের বাবার পেশাই ছিল ওকালতি। পেশাই ছিল কি? ওকালতি। ওকালতি করে প্রচুর টাকা রোজগার করছে। ধরো তুমি মনে যে প্রচুর টাকা রোজগার করলা, রোজগার করার পরে 1 কোটি টাকার মালিক হয়ে গেল, এরপরে দিন তুমি মারা গেছো, তাহলে তুমি শেষ। এটা কি বুক করতে পারছো? বুক করতে পারে নাই। তো আমি তোমাদেরকে একটা কথা বলবো, কি বলবো? যে ভালো করে পড়াশোনা করে গেছে, পড়াশোনা থাকবে, টাকা পয়সা এসব থাকবে না, ঠিক আছে? তো ইনভেস্ট করো, ঠিক আছে? ইনভেস্ট করে ভালো করে পড়াশোনা করো। তো কি বললাম? অনুপমের বাবার প্রথম আকাশ ছিল, অবকাশ ছিল মৃত্যু ছিল তার প্রথম আকাশ। অপরিচিত গল্পে অনুপম তার বিয়ে ভেঙে যাওয়ার কত বছর পরে গল্প লিখছেন? যেহেতু 27 বছর বয়সে লিখতেছিল এবং তার বিয়ের সময় বয়স ছিল 23 বছর। বিয়ের সময় বয়স কত ছিল? বিয়ের সময় বয়স ছিল 23 বছর। 23-এর পরে কত? 23 গেল, 24 গেল, 25 গেল, 26 গেল, 27 গেল, তার মানে কত বছর? 4 বছর। তার মানে অনুপমটা 27 বছর বয়সে লিখতেছিল, তার মানে 4 বছর বয়সে লিখতেছিল। বিয়ে ভেঙে যাওয়ার 4 বছর পরে এটা উনি লিখলেন। আর বলছে অনুপমকে শিমুল ফলের সাথে তুলনা করতেন। শুধু শিমুল ফল নাই, এখানে আরো একটা ফল আছে, মানে শিমুল ফুল না, এই যে শিমুল ফুলের সাথে তুলনা করছেন আরেকটা আছে, আরেকটা কি? মাকাল ফল। আরেকটা কি? মাকাল ফল। আরেকটা কি? মাকাল ফল। তো শিমুল ফুল আর কি? মাকাল ফল, এইটার সাথে তুলনা করছে শিমুল ফল এবং কি? মাকাল ফল, এর সাথে তুলনা করছিল। কে করছিল? পণ্ডিত মশাই। কে করছিল? পণ্ডিত মশাই করছিল। তো উদ্দীপক দিচ্ছে যে মাতৃস্নেহ সন্তানকে একদিকে পরিপুষ্ট করে, আবার অন্যদিকে এর আধিক্য সন্তানকে অসহায় করে। বলছে মাতৃস্নেহ সন্তানকে পরিপুষ্ট করে, আবার অন্যদিকে কি? এর আধিক্য সন্তানকে অসহায় করে। অতিরিক্ত মাতৃস্নেহ মানুষকে আপন শক্তির মর্যাদা বুঝতে অক্ষম রাখে। এবার কথা আছে যে অপরিচিত গল্পে কোন চরিত্রটি উদ্দীপকের বক্তব্যকে সমর্থন করে? এটা অনুপম। এটাকে অনুপম, কারণ এই অনুপমকে অতিরিক্ত মাতৃস্নেহের কারণে কি সে আসলেই পরিপূর্ণ বয়স হয়েছে না। আচ্ছা, এর হচ্ছে উক্ত চরিত্রে কোন বৈশিষ্ট্যের প্রাধান্য পেয়েছে? যে ব্যক্তিত্বহীনতা, কারণ ব্যক্তিত্ব বিকাশে ঘটে। তাহলে কি হবে? হবে ব্যক্তিত্বহীনতা। এই ঘুমাচ্ছি, ঘুমাই নাই,
ভাবতেছি যে তোমরা সবাই এ প্লাস পাবে যারা ভিডিওটা দেখতেছো, ইনশাআল্লাহ আল্লাহ ভরসায় এ প্লাস হয়ে যাবে। চলো এবার সামনে আগাই। বলছে মাতৃ স্নেহের তুলনা নেই, কিন্তু অতি স্নেহ অনেক সময় অমঙ্গল আনয়ন করে। যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি, তাহার আধিক্য সেই অসহায় হয়ে পড়ে। উদ্দীপকের বক্তব্যে অপরিচিত গল্পে কোন চরিত্রের কথা মনে করে দেয়? এই যে অনুপম। আচ্ছা, এরপর অপরিচিত গল্পে কোন বাক্যটি উদ্দীপকের ভাবের প্রতিনিধিত্ব করে? অপরিচিত গল্পে কোন বাক্যটি ভাবের প্রতিনিধিত্ব করছিল? এটা মনে হচ্ছে যে শিশুকালে আমি কুলে কুলেই মানুষ বোধ করি, সেজন্য শেষ পর্যন্ত আমার পরিপূর্ণ বয়স হইল না। জাবেদ আলী টিকাদারের একমাত্র ছেলে সফর আলী গায়ে গতরে হৃষ্টপুষ্ট, মানে জাবেদ আলী সেরা তোমার জাবেদ আলী টিকাদারের একমাত্র ছিল। আচ্ছা, টিকাদারের একমাত্র ছেলে সফর আলী, মানে জাবেদ আলীর ছেলের নাম হচ্ছে সফর আলী। গায়ে গতরে সে হৃষ্টপুষ্ট, মানে অনেক মোটা সোটা শক্তিশালী, এই হৃদয়ের মতো মোটা সোটা, হৃদয়ের মতো। কি এখন অনেকে কখন করে আপনি মোটা, কে বলছে? আপনি আপনার বডি কে বলছে? এটা ঠিক আছে, এটা তো স্বাভাবিক। আচ্ছা, গায়ের রং উজ্জ্বল, দেখতেও আমার আবার গায়ের রং উজ্জ্বল না, দেখতেও আবার সুপুরুষ, কিন্তু মস্তিষ্ক একেবারে ফাঁকা, কিন্তু আমার আবার মস্তিষ্ক ফাঁকা। বলছে লেখাপড়ায় গাধা কাহার মানে, এই ব্যাপারটা আমার সম্পর্কে। তার শিক্ষক তাকে গাধা বলে রাখেন। আমার কাছে উদ্দীপকের সফর আলী চরিত্রের সাথে নিচে কোন চরিত্রে মিল আছে? সফর আলী চরিত্রের সাথে, সফর আলী তো গাধা ছিল, কিছু বুঝতো না, কোনো কিছু না, কারণ অনুভবের সাথে মিল আছে। কার সাথে মিল আছে? অনুভব। নিচের যে বৈশিষ্ট্যের কারণে এই মিল পরিলক্ষিত হয়, শারীরিক সৌন্দর্য, মেধাহীনতা, ব্যক্তিত্ব। এটা মূলত কি মিল হতেছে? তোমার শারীরিক সৌন্দর্য এবং মেধাহীনতা, শারীরিক সৌন্দর্য এবং মেধাহীনতা, ঠিক আছে? এই শারীরিক সৌন্দর্য এবং এই মেধাহীনতাটাই মূলত কি, মূলত এই জায়গায় এই দুইটার মধ্যে কি একটু মিল আমরা পাই। পরের এমসিকিউতে যাই। পরের এমসিকিউটা দেখে বলছে জালিয়ে রেখেছি মনের প্রদীপ আমার বুলে ভরা বাগানে, তোমার চুয়াই ফুটুক ফুল, সান্ত্বনার আঙ্গুল দেখেও পরগাছা আমারে। এটা মূলত হচ্ছে দুইটা বিষয় ব্যাপারটা এখানে ফুটায় তুলছে। দুইটা বিষয়, একটা ব্যাপার কি, একটা ব্যাপার হচ্ছে এরকম যে উদ্দীপকের অনুভবের চরিত্রে কোনটা রয়েছে? বিরহ বেদনা। একটা হচ্ছে বিরহ বেদনা। বিরহ বেদনাটা কি? জ্বালিয়ে রেখেছে মনের প্রতি আমার বলে ভরা বাগানে, এই যে তার কষ্ট, এই কষ্টগুলো সে তুলে ধরছে। আর একটা হচ্ছে কেন বলছে উদ্দীপকের উপরিচিত গল্পে নেই প্রকাশিত হয়েছে অনুশোচনা, অহমিকা, অনুনয়। এটা হচ্ছে অনুশোচনা এবং কি এবং হচ্ছে অনুনয়, এই দুইটা প্রকাশ হয়েছে। কি প্রকাশ হয়েছে? একটা হচ্ছে অনুশোচনা এবং হচ্ছে অনুনয়, এই দুইটা প্রকাশ হয়েছে। এর বলছে যে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। অপরিচিত গল্পে অনুপমের ওই উক্তি তার কোন চরিত্রের বৈশিষ্ট্য পড়ে উঠছে? এটা হচ্ছে পরাবলম্বনের চরিত্রটা। কারণ কি, সে অন্নপূর্ণা গজাননের ছোট ভাইটি বলছে, মানে সে কিছুই বোঝে না, সে একেবারে কুলে কুলে মানুষ, তার কোনো ব্যক্তিত্ব নাই, সে এমনিতে কোনো কিছু বোঝে না, সে একেবারে মানে কি, মানে এমন একটা ব্যাপার যে কিছু পারে না, সে মানে পরের উপর নির্ভর করে চলে, এটাই পরাবলম্বন। আচ্ছা, অপরিচিত গল্পে অনুপমের আসল অভিভাবককে, অনুপমের পুরা পরিবারটা যেটা আছে এটাকে আগলে রাখছিল কে? আগলে রাখছিল মামা। কে আগলে রাখছিল অনুপমের পরিবারটাকে? এই পুরো পরিবারটাকে আগলে রাখছিল মামা। এত না আসলে মামা। আর হরিশ মূলত কে ছিল? হরিশ মূলত বন্ধু ছিল। কে ছিল? বন্ধু অনুপমের। আর বিনোদা ছিল পিস্তুত ভাই। বিনোদা ছিল পিস্তুত ভাই। যে হয়েছে মূলত কি ছিল? যে মূলত কল্যাণীকে আশীর্বাদ করতে গেছিল। কল্যাণীকে কি করতে গেছিল? আশীর্বাদ করতে গেছিল কল্যাণীকে, বুঝছো কি? আচ্ছা, এরপরে কোশ্চেনে যদি আমরা যাই, দেখো কি বলতেছে অনুপম তার মামাকে ফলগুর বালি, ফন্তর হয়ে গেছে, ফলগুর বালি বলার কারণ কি? কারণ হচ্ছে তিনি হচ্ছে কি, তিনি হচ্ছে পরিবারের সর্বক্ষমতা, মানে পরিবারটাকে পুরাটাকে আগলায় রাখা মানুষ হচ্ছে অনুপমের মামা, এর জন্য এটা বলছিলাম। এরপর যদি আমরা দেখি বলছে ভারতের গয়াঞ্চলে অন্তঃসলিলা নদীটার নাম কি? মানে ভারতের গয়াঞ্চলে যে নদীটা ছিল, এই নদীটার নাম কি ছিল? এই নদীটার নামই ছিল ফলগু। এই নদীটার নাম কি ছিল? ফলগু, যেটার কি উপরে বালি কিন্তু ভিতরে কি পানি প্রবাহিত হয়। বলতেছে অপরিচিত গল্পে উল্লিখিত ফলগু নদীর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে অন্তঃসলিলা, মানে হচ্ছে অন্তঃসলিলা মানে অন্ত মানে হচ্ছে ভিতরে, আর সলিলা মানে পানি, বা ভিতরে পানি প্রবাহিত হয় কিন্তু উপরে কি আছে? উপরে বালি আছে। বলতেছে ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়ে লইয়েছেন। এই ফলগু নদীর বৈশিষ্ট্য কি? এই ফলগু নদীর বৈশিষ্ট্য হচ্ছে কি? বৈশিষ্ট্য হচ্ছে অন্তঃসলিলা। মানে কি অন্তঃসলিলা মানে কি? মানে উপরে বালি কিন্তু নিচে কি পানি প্রবাহিত হবে, এই ব্যাপারটা। আচ্ছা, এরপরে কি বলছে? বলছে ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়ে লইয়েছেন। এই উক্তিতে অনুপমের মামার যে স্বভাব বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা হলো কি প্রকাশ পেয়েছে? এটা হচ্ছে দায়িত্ব পালন তার প্রধান ভূমিকা। তার হচ্ছে দায়িত্ব কত বলে তার সীমাহীন, বলছে সীমাহীন উদাসীনতা, অন্যকে শোষণের মাধ্যমে নিজের স্বার্থ সিদ্ধি। এটা দেখো, এই কোয়েশ্চনটা একটু দেখি যদি আমি একটু তোমাদেরকে ব্যাখ্যা করি যে অনুপমের মামা আসলে কেমন ছিল। মামা আসলে কেমন ছিল? এই যে মামা, এই মামা আসল ছিল কি? মামা আসলে ছিল ব্যাপারটাই ছিল মামার এরকম যে মামা এসে পুরো পরিবারের যে দায়িত্ব আছে এই পুরো পরিবারের দায়িত্ব সে পালন করে।
মামা কি পুরো পরিবারের দায়িত্ব পালন করে এবং সর্বময় কর্তা এবং কি সর্বময় কর্তা এবং নিজের যে অন্যকে শোষণ আমাদের নিজের যে স্বার্থ এই স্বার্থটা সিদ্ধি করে এই অনুভব। তো এইখানে মূলত অনুভবের মামা সম্পর্কে এখানে উত্তরে একটু মিস্টেক আছে, তোমরা দেখবে না, দেখবে যে দায় দায়িত্ব পালন আছে তার প্রধান ভূমিকাটা, আর কিছু অন্যকে শোষণ আমাদের নিজের যে স্বার্থ সিদ্ধি এই স্বার্থ সিদ্ধিটা করে কে অনুভবের মামা। এর জন্য মূলত বলছে যে সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়ে দিয়েছে। আর এটা মূলত একটা ভারতের গোয়াঞ্চলে একটা অন্তঃসুলের নদী ছিল যে নদীটার সাথে তুলনা করছে, মানে অন্তঃসুলের নদীর বৈশিষ্ট্যটা একটু আগে উপরে আসছে, এটা হচ্ছে উপরে বাড়ি ছিল কিন্তু কি ভিতর দিয়ে পানি প্রবাহিত, ভিতর দিয়ে কি হইতো পানি প্রবাহিত হইতো, এই ব্যাপারটা এখানে তুলে ধরছিল। আচ্ছা, আর দায়িত্ব কর্তব্য পালনে তার সীমাহীন উদাসীনতা এই ব্যাপারটা না। এরপর যদি আমরা একটু দেখি, বলছে যে অনুভবের মামা কোন ধরনের কন্যা পছন্দ না, তার ধনীর কন্যা পছন্দ না, মানে যে কন্যা আসবে সে মাথায় হেড করে আসবে, তার কথা সব শুনবে, এরকম একটা ব্যাপার ছিল। অপরিচিতা গল্পে অনুপমের অবাকাশের সাথে তুলনা করা হয়েছিল, অপরিচিতা গল্পে অনুপমের অবাকাশের সাথে তুলনা করা হয়েছিল মরুভূমি, কিসের যে মরুভূমির মতো তার অবাকাশ ছিল। যখন সে আর পাইলো না, কাকে পাইলো না, কল্যাণীকে যখন সে পাইলো না তখন সেই কথাটা বলছিল, ঠিক আছে। এরপর যদি আমরা যাই, বলছে কলিকাতার বাইরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। অপরিচিত গল্পে এই উক্তিতে মামার চিত্তে যে বৈশিষ্ট্যতা প্রকাশ হয়েছে কুপমণ্ডলতা। দেখো এর হচ্ছে অপরিচিত গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে কে যাইছিল, এই গল্পে আশীর্বাদ করতে কে যায়, এই আশীর্বাদ করতে যাচ্ছে বিনোদা। বিনোদা মূলত গেছিল কাকে আশীর্বাদ করতে, কল্যাণীকে আশীর্বাদ করতে গেছিল। এই কল্যাণীকে আশীর্বাদ করছিল কি দিয়া, ইয়ারিং নামে একজোড়া কানের দুল ছিল, এই ইয়ারিং কানের দুল দিয়ে বলছে আশীর্বাদ করতে গেছে। আচ্ছা, এরপর যদি আমরা যাই, বলছে যে এই হরিশ চরিত্রটাকে, এই হরিশ চরিত্রটা থেকে হরিশ চরিত্র বন্ধু, কার বন্ধু, অনুপমের বন্ধু, যে মূলত কান পরে কাজ করে, কোথায় কাজ করে, কান পরে কাজ করে। তারপরে মামা তো অনুপমের মামা, যে সর্বময় কর্তা, একেবারে পরিবারটা সবটাকে আগলায় রাখছে। আচ্ছা, তার মানে উত্তর কি হবে, উত্তর হচ্ছে বিনোদা। এই বিনোদা উত্তর হবে কি বিনোদা, তার অপরিচিত গল্পে কল্যাণকে আশীর্বাদ করতে কে যায়, বিনোদা। এরপরে যে আমরা যাই সামনে বলছে অনুপমের পিস্তুত ভাইয়ের নাম কি, অনুপমের পিস্তুত ভাইয়ের নাম হচ্ছে বিনু বা বিনোদা, বিনোদা। কন্যার রূপ গুণের বর্ণনায় বিনোদা বলছিল, বিনোদা একটা উক্তি বলছিল, কি বলছিল, মন্দ নহে কাটি শোনা বটে, কি বলছিল, মন্দ নহে কাটি শোনা বটে, মন্দ নহে কাটি শোনা হে বলছিল, কি বলছিল, যে মন্দ নহে কাটি শোনা বটে, এটা বলছিল। তাহলে এটা উত্তর কি, উত্তর হচ্ছে 1 ও 2। বলতেছে অন্তত ত্রুটি নাই, না অন্তত 8 হবে, না ত্রুটি হয়ে গেছে বানানটা, হ্যাঁ এনে কি হবে, অন্তত 8 অন্তত 8 বলছে, অন্তত 8 ভাষার বক্তাকে, 8 ভাষা তো বুঝি নাকি, ধরেছে আমি নিতে হবে বাজার থেকে সবচেয়ে দামি, মনে করছে দেখে একটা ব্র্যান্ডের একটা শার্ট কিনে নিয়ে আসতাম, এই যে শার্টটা বলতেছে মনে করছে এটা একটা ব্র্যান্ডের শার্ট, আচ্ছা খুবই দামি, খুবই পছন্দ, কিন্তু এই শার্টটাই আমাদের বনিয়ামিন ভাই দেখে বললো এটা কিনছো, কততে কিনছো, কত এরকম, কিন্তু এই শার্টটা কি আমি কিন্তু সর্বোচ্চ মনে করে যে পছন্দ করে কিনে নিয়ে আসছি, কিন্তু উনি আমার এমন ভাবে করলেন যে ওনার কাছে কোনো কিছুই না, ঠিক আছে, মানে এত ভালো জিনিস ওনার কাছে কি কুত মনে হয় যে এটা কোনো কিছু না। তো ওই রকম স্বভাবের একটা মানুষ ছিল, এরকম স্বভাবের বক্তা ছিল এই বিনোদা, বুঝছো কি, এই বিনোদা। আর এই বিনোদা যে জায়গায় কল্যাণীকে বলছিল যে মন্দ নয় কাঠি শোনা বটে, এখন চিন্তা করে এরকম মনের মানুষ যদি কাউকে বলে যে হ্যাঁ আসলে খাঁটি শোনা বটে, তাহলে কি পরিমাণ সুন্দর হবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এই অন্তত 8 ভাষার বক্তা ছিল কে, বক্তা ছিল বিনোদা। বলতেছে আমার ভাগ্যের প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই, এই উক্তিটার তাৎপর্য কি, বিয়ের সঙ্গে প্রেমের কোনো বিরোধ নাই, নাকি প্রেমের সঙ্গে বিয়ের কোনো বিরোধ নেই, নাকি অন্যের সঙ্গে ব্রহ্মার বিরোধ নেই, নাকি পঞ্চস্বরের সঙ্গে প্রেমের বিরোধ নেই, এটা মূলত সিধা বিয়ের সঙ্গে প্রেমের কোনো বিরোধ নেই। মানে বলছে যে আমার ভাগ্যের প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই, মানে একেবারে সবকিছু ঠিকঠাক, এখন আর ওকে, এখন আর কোনো বাধা নাই আর কি। পঞ্চস্বর বলতেছে যে তোমার এখানে হিন্দু পুরাণের মূলত 5টা স্বর আছে, যেগুলো থাকলে একটা যে কোনো একটা বাধা থাকলে বিয়েটা হয় না আর কি, ওইরকম একটা উল্লেখ করছিল। আচ্ছা, এরপরে দেখি আর প্রজাপতি বলতেছে প্রজাপতি যদি কারো গায়ে পড়ে তাহলে নাকি বিয়ে হয়, এরকম একটা প্রচলিত উক্তি আছে, কিন্তু আসলে কতটা সত্য আল্লাহ জানে। আচ্ছা, এরপর বলতেছে আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। উক্তিটাতে কি প্রকাশ হয়েছে সম্মানিত, উক্তিটাতে প্রকাশ হয়েছে মূলত আত্মমর্যাদাবোধ। ধরো এসে যা মানে যে তোমার বোনকে তুমি বিয়ে দিবে, কিন্তু তোমার বোন জামাই আসলো বিয়ে করতে, আসার পর কি করলো, তোমার বোন জামাইয়ের মনে করো যে তোমার এসে যা শ্বশুর হবে তোমার বোনের, তো শ্বশুর আইসা বললো যে আপনাদের যে মেয়ের যে গহনা দিবেন বা আপনাদের 1 লাখ টাকা দেওয়ার কথা ছিল, এই টাকাটা এখন দিতে হবে, ভরা মজলিসে বলতেছে টাকাটা আপনারা এখন দিতে হবে, যদি না দেন তাহলে আমরা এখন বিয়ে নিব না, মানে এই যে এরকম এসে একটা ব্যাপার করলো, তাহলে তোমার কি মনে করো যে একটা আত্মমর্যাদা লাগবে না, যে কি বলে, তখন এইটাও ব্যাপারটা এরকমই যে আমার কন্যার গহনা আমি চুরি করবো, এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি। সম্রাট শানকে বলতেছে যে আপনার কন্যার গহনা কি করেন কুলিয়ে নিয়ে আসেন, কারণ কি, কারণ এটা পরিমাপ করে দেখবো যে ঠিকঠাক দিতেছেন কিনা, তো ওনার তখন কোথায় লাগে, ওনার তখন আত্মমর্যাদাতে লাগে, তাহলে এটা হবে কি আত্মমর্যাদা বোধ।
বলছে কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি? এই না দেওয়ার কারণ একটাই কারণ ছিল, সেটা কি? আত্মসম্মান বোধ। বলছে অপরিচিতা গল্পে কতকের নাম কি ছিল? মানে পুরা অপরিচিতা গল্পটা কার কথায় বিবৃত ছিল? এটা হচ্ছে অনুপম। অনুপম শুরু থেকে বলছে যে আজ আমার বয়স 27 মাত্র। তারপর 27 বছর বয়সে সেই গল্পটা লেখা শুরু করছিল আর কি। তার জীবন কাহিনীটা সে এখানে তুলে ধরছিল। এর বলছে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ করেছে কোন গল্পে? এটা হচ্ছে অপরিচিত গল্পে। কারণ সেটা বিবাহের আসর থেকে কন্যা না দিয়ে বলছে যা বেটা তোর কন্যাই দিব না, ঠিক আছে, তোর বিয়ে করার যোগ্যতা নেই, তুই একেবারে ব্যক্তিত্বহীন। এইটাই করছে কোথায়? এটাই করছে একটা অপরিচিতা গল্পে, এটা প্রকাশ পেয়েছে। বলছে কথা এমন করিয়া ফুরাইলো না, এর মূল কারণ কি ছিল? মানে কথা এমন করে ফুরানোর মূল কারণ ছিল অনুপমের ব্যক্তিত্বহীনতা। অনুপম যদি ব্যক্তিত্ববান ব্যক্তি হইতো তাহলে যেটা হইতো যে বিয়ের আসরে বলতো কি বলতো যে কোনো সমস্যা নাই, আপনার কন্যার কোনো গহনা টনা কোনো কিছু দিতে হবে না, যৌতুক কোনো কিছু দিতে হবে না, মামার কথা এক সাইডে রাখেন, আমাকে আপনার কন্যাকে দেন, আমি মামার কথা মানি না, ঠিক আছে, আমি আমার মতো আমি আপনার কন্যাকে আসছি বিয়ে করতে, বিয়েই করবো, ঠিক আছে। তো যেহেতু এটা হয় নাই, সে যেহেতু ব্যক্তিত্বহীন ছিল, এর জন্য তার মধ্যে একটা বিরহ বেদনা আসছিল, শেষ পর্যন্ত সে কল্যাণীকেও বায়ও নাই। এর মধ্যে দিয়ে মনে হচ্ছে কথা আর ফুরাইছে না, কথা চলতেই আছে বুঝছে কি? এটাই মূলত মূল কারণ। আচ্ছা, এরপর দেখি অপরিচিতা গল্পে অনুপমের সম্পর্কে বলা যায় অনুপম আসলে কিরকম ছিল, ওনার সম্পর্কে কি বলা যায়? ব্যক্তিত্বহীন। প্রথম কথা সে ব্যক্তিত্বহীন, তার কোনো ব্যক্তিত্ব নেই। যদি ব্যক্তিত্ব থাকতো তাহলে আরেকজনের কথায় সে উঠবোস করতো না। তার মানে কি আরেকজনের কথায় উঠবোস করে মানে কি? সে পরনির্ভরশীল। মানে কি মামা যা বলবে তাই। তার হচ্ছে অপরিণামদর্শী না, এটা মনে হচ্ছে ব্যক্তিত্ব এবং পরনির্ভরশীল। সে কি তার কোনো ব্যক্তিত্ব নেই এবং সে কি পরের কথা উঠবোস করে, অর্থাৎ কি মামাই তার পরিবার চলে, সে কোন পরিবার দায়িত্ব নেই। আচ্ছা, এরপরে কোশ্চেনে যেতে যাই আমরা। বলছে অপরিচিতা গল্পে কতকের মনে কি ইচ্ছা ছিল? কতক মানে কি? কতক মানে যে গল্পটা বলতেছিল, কে বলতেছিল? অনুপম বলতেছিল। তো অনুপম মানে ইচ্ছা ছিল যে সে নিজের চোখে যায় মেয়ে দেখবে, কিন্তু দুঃখজনক বিষয় কি মামার উদ্দেশ্যে কথা বলতে পারে না, যেহেতু মামার উদ্দেশ্যে সে আর কোনো কথা বলতে পারে না, যার ফলে তারা কি নিজের চোখে মেয়ে দেখা হইল না। আচ্ছা, এরপর যদি আমরা দেখি পরের কোশ্চেন, বলছে অনুপমকে বিবাহের আসর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল কেন? কেন দেওয়া হয়েছিল বিবাহের আসর থেকে ফিরিয়ে? কারণ অনুপমের ব্যক্তিত্বহীনতার কারণে। অনুপমের যে ব্যক্তিত্বহীনতা, এই ব্যক্তিত্বহীনতার কারণে। অনুপম যদি ব্যক্তিত্বহীন না হইতো, অনুপমকে যখন সম্মান আসেন বলছিল কি বলছিল যে বাবা তুমি এই বিষয়ে কি বল, তোমার মামা তো বলতেছে যে গহনাগুলো পরিমাপ করবে, তখন অনুপম কোনো কিছু বলে নাই, মাথা হেড করে দাঁড়াইছিল, বুঝছো কি? মাথা হেড করে। তখন অনুপমের মামা কি বলছিল ও আর বলবে কি, ঠিক আছে, আমি যা বলবো তাই হবে। এই যে একটা ব্যক্তিত্বহীনতার পরিচয় দিয়েছিল, এই ব্যক্তিত্বহীনতার পরিচয়টার কারণে মূলত সেটা বিবাহের আসর থেকে তাকে ফিরে যাইছিল, বুঝছো কি? এটা হচ্ছে কনের বাবার হীনমন্যতার কারণে না, কনের বাবা যে কাজটা করছিল এটা ঠিকঠাক করছিল, কারণ এমন কোনো কেউ মনে করে এরকম ছেলের কাছে তার মেয়েকে দিবে না যে মূলত তোমার অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না। আচ্ছা, এরপর আমরা যে সামনে আগে। আচ্ছা, এই পর্যন্ত ছিল আমাদের কি? এই পর্যন্ত ছিল আমাদের অপরিচিত। আমি তোমাদেরকে এই ভিডিওতে দুইটা অলরেডি দেখাই ফেলছি গদ্য। টোটাল কত করে দেখা বলছি? টোটাল কত দেখা হয়েছে 12টা, এবং 12টা গদ্যের একবার টপ এমসিকিউ যেগুলো সবগুলো নিয়ে আসছে। তুমি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা আশা করি, এবং এই জায়গায় তুমি মানে এতটুকু বিশ্বাস রাখতে পারো হৃদয় ভাইয়ের প্রতি যে তুমি কমন পাবা। এই এমসিকিউ গুলো দেখলে তুমি গদ্য থেকে যে এমসিকিউ গুলো আসবে ইনশাআল্লাহ কমন পাবা। আরেকটা কথা তোমাদেরকে ছোট্ট করে একটা আপডেট দিই, সেটা হচ্ছে লাস্ট মুহূর্তে তোমার প্রথম পরীক্ষা কোনটা? বাংলা না? তো বাংলা পরীক্ষা যেহেতু প্রথম, এই জায়গায় তোমাকে একটা কথা বলবো যে অন্তত তুমি বাকি পরীক্ষাগুলো কি হবে ওইটা নিয়ে পরে ভাবনা চিন্তা করে আগে তুমি বাংলা পরীক্ষার কথা একটু চিন্তা করো। যে প্রথম পরীক্ষাটা যদি খারাপ হয়, দেখো যে পরীক্ষার পরে আইসা মনে করো এখন মনমরা, পরের পরীক্ষার প্রিপারেশন নিতে তোমার একেবারে উদাসীন হয়ে যাবে, কারণ প্রথম পরীক্ষা খারাপ হয়েছে, কি করবো বুঝতেছো। তো যদি আবার প্রথম পরীক্ষাটা ভালো হয়, দেখো যে ওই পরীক্ষা তাহলে দেখো যে সবগুলো পরীক্ষা ভালো হয়ে যাবে। তো এর জন্য অন্তত বাংলা পরীক্ষাটা তোমার ভালো করা উচিত। আর তুমি যাতে এই পরীক্ষায় ভালো করতে পারো, এর জন্য আমি তোমাদের জন্য একটা কোর্স নিয়ে আসছি, যেটা হচ্ছে 390 টাকা দিয়ে একটা এক্সাম টাইম প্রিপারেশন কোর্স নিয়ে আসছি। কত টাকা? মাত্র 390 টাকা। এই 390 টাকার কোর্সে ভর্তি হবা। এই কোর্সে তুমি কি পাবা বলো? এই কোর্সে তুমি এমসিকিউ পাবা। এই যে আমি পিডিএফটা পাঠাইতেছি, এই পিডিএফটা তো পাবাই, প্লাস পাশাপাশি আরো 2500 প্লাস এমসিকিউ তুমি এখানে পাবা। 2500 প্লাস এমসিকিউ পাবা, যেগুলো পড়লে ইনশাআল্লাহ মনে কমন না পড়ে যাবে কই, কুটিনাটি তথ্য পাবা। প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা এবং নাটক মানুষের কুটিনাটি তথ্য পাবা। দেন হচ্ছে তুমি এই জায়গা থেকে তুমি সিকিউ পাবা। সিকিউ লেখার জন্য প্রত্যেকটা গল্প, কবিতা এবং নাটক মানুষের সিকিউ লেখার জন্য তুমি মোটামুটি কি পাবা? সিকিউ লেখার জন্য তুমি সেটা মূল ভাবের ব্যাখ্যাগুলো, বিশ্লেষণগুলো পাবা। তো এই সবগুলো কোথায় পাবা? এই সবগুলো পাবা হচ্ছে আমাদের এই 390 টাকার এক্সাম টাইম প্রিপারেশন যে রিভিশন কোর্সটা, সেই রিভিশন কোর্স। তো এই রিভিশন কোর্সটা আমাদের কিভাবে করতে হবে বিস্তারিত কমেন্টে দেওয়া আছে, কমেন্টে দেখে এখনই বলতে যাও। কি বিরক্ত করলাম একটু? আমরা এবার দেখবো সাহিত্যের খেলা। এই সাহিত্যের খেলা চলিত রীতির গদ্যের বাংলা সাহিত্যের চলিত গদ্য রীতির প্রবর্তক। তোমরা মনে রাখবে এই কোশ্চেনটা তোমার এখান থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ, যে চলিত গদ্য রীতির প্রবর্তক। চলিত গদ্য রীতির প্রবর্তক হচ্ছে
প্রমোদ চৌধুরী। প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী মূলত তার একটা হচ্ছে তোমার ছিল পত্রিকার সম্পাদক ছিল, যে সবুজ পত্র পত্রিকা নামে একটা পত্রিকা ছিল। এই সবুজ পত্র পত্রিকার মধ্যে দিয়ে মূলত এই যে তোমার চলিত রীতি, এই চলিত রীতিটা প্রচলন করছিল আর কি, সবুজ পত্র পত্রিকার মধ্যে দিয়ে। আচ্ছা, এবার যদি আমরা সামনে আগাই, এবার হচ্ছে যে প্রমোদ চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করে? এই তোমরা এখানে যশোরে কেউ আছো? এই যশোর জেলার বিখ্যাত লেখক প্রমোদ চৌধুরী, প্রাবন্ধিক। প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়? পাবনা জেলায়। এইগুলা কিন্তু মুখস্থ, এগুলা কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো কিছু নেই, ঠিক আছে? এগুলো পুরো মুখস্থ করে ফেলবা। বলছে প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে বীরবল। বীরবল ছদ্মনামে লিখতো, বীরবল ছদ্মনামে লিখতো। বানুসের নকার, এই বানুসের নিচে রবীন্দ্রনাথ ঠাকুর, বানুসের নিচে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের চলিত ভাষারীতির প্রথম মুখ্য পত্রিকার নাম কি? চলিত ভাষারীতি মানে কোন পত্রিকায় চালু হয়েছিল? এটা হচ্ছে সবুজ পত্র পত্রিকায়। কোন পত্রিকায়? সবুজ পত্র পত্রিকায়। আর বলছে সবুজ পত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1914 সালে। কত সালে প্রকাশিত হয়? 1914 সালে সবুজ পত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। বলছে প্রমোদ চৌধুরীর সনেট সংকলনের নাম কি ছিল? সনেট 50। এটা হচ্ছে প্রমোদ চৌধুরীর সনেট সংকলনের নাম ছিল। রুদ্র কোন দেশের ভাস্কর ছিল? উনি ছিল ফরাসি ভাস্কর। উনি একজন ভাস্কর, উনি ফরাসি ভাস্কর ছিলেন। এই পুতুল গড়া হচ্ছে তার খেলা। সাহিত্যের খেলা প্রবন্ধে উক্তিটিতে কার কথা বলা হয়েছে? মানে কার কথা বলা হয়েছিল মূলত? বলছে এই পুতুল খেলা হচ্ছে তার খেলা। মানে এখানে কিন্তু কার কথা বলা হয়েছে এটা বলছে। কার কথা? এটা কার কথা বলা হয়েছিল? এখানে হচ্ছে রুদ্রার কথা বলা হয়েছিল। এটা কার কথা বলা হয়েছে? রুদ্রার কথা। যে এই পুতুল গড়াই হচ্ছে তার খেলা। সাহিত্যের খেলা প্রবন্ধে উক্তিটিতে কার কথা বলা হয়েছে? মানে এই উক্তিটিতে কার কথা বলেছে? এই উক্তিটিতে এই রুদ্রার কথা বলা হয়েছে। কার কথা বলেছে? রুদ্রার কথা বলা হয়েছে। উত্তরটা এখানে মিস্টেক আছে, রুদ্রার কথা বলা হয়েছে, ঠিক আছে? আবার যদি বলতো যে এই পুতুল গড়া হচ্ছে তার খেলা, এই উক্তিটি কার? এই উক্তিটি কার যদি বলতো তাহলে এটা হইতো প্রমোদ চৌধুরী। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এরপর আমরা সামনে আগে বলতেছে সাহিত্যের খেলা প্রবন্ধে ভাস্কর রুদ্রার প্রসঙ্গ এসেছে কেন আসছিল? এই যে শিল্প মারতো খেলার প্রসঙ্গ, এই প্রসঙ্গ ছিল যে শিল্প একটা মারতেছে খেলা, এই খেলা প্রসঙ্গে মূলত ওনার কথাটা আসছিল। কোন রাজ্যে মহাপুরুষদের যা খুশি তাই করার অধিকার আছে? এটা কলা রাজ্যে। কলা রাজ্যে মহাপুরুষদের যা মানে যা খুশি তাই করার অধিকার আছে। আমরা এই প্রবন্ধে দেখি। সাহিত্যের খেলা প্রবন্ধে 10 দিক বলতে কি বোঝানো? 10 দিক বলতেছে যে বিষয় বিবেচনা, মানে বিষয় নির্বাচনের প্রসঙ্গ আর কি। মানে এক একদিনে একটা একটা বিষয় নির্বাচন করতে পারে, ওই ব্যাপারটাই এখানে বলছিল। যে মূলত কি বলছিল? বলছিল যে 10 দিক বলতে মন উঁচুতে উঠতে চাই, নিচুতেও নামতে চাই। এই উক্তিটা কোন প্রবন্ধে পাওয়া যায়? মানে মন উঁচুতে উঠতেছে আবার কি নিচুতে নামতেছে। এটা হচ্ছে সাহিত্যের খেলা যে প্রবন্ধ আছে, এই সাহিত্যের খেলা প্রবন্ধে আমরা দেখি প্রমোদ চৌধুরী এটা নিয়ে কথা বলছিল। আচ্ছা, এরপরে কোশ্চেন যদি আমরা দেখি, বলছে প্রমোদ চৌধুরীর মতে খেলা রাজ্যে কোনো প্রভেদ নেই কেন? কারণ এই খেলা রাজ্যে কোনো প্রভেদ না থাকার কারণে এখানে সবার সমান অধিকার আছে, সবার সমান অধিকার। মানে এইখানে কোনো ভেদাভেদ নেই আর কি। এখানে কোনো কি নেই? ভেদাভেদ নেই। সবার ইচ্ছা মতো কি করতে পারে? খেলতে পারে। সাহিত্যের খেলা প্রবন্ধে জীব জগতের একমাত্র নিষ্কাম কর্ম কি? নিষ্কর্মা কর্ম। আচ্ছা, তুমি কোন ব্যাপারটা নিষ্কর্মাই করো, হুদাই করো, কোনো কারণ নাই, কোনো রিজন নাই। রান্নাটা কি রিজন ছাড়া করো? রান্না তো খাওয়ার জন্য করো, পড়াটা নিজের জন্য করো, লেখাটাও নিজের জন্য কি থাকবে। কিন্তু খেলার যে ব্যাপারটা, এই খেলা ব্যাপারটা কি তুমি একেবারে নিষ্কর্মা, মানে এমনিতে ভালো লাগছে না, চল খেলতে চাই বন্ধু বান্ধবের সাথে, এরকম করো না। তো খেলাটা হচ্ছে নিষ্কর্মা কর্ম। আচ্ছা, এর বলছে সৃষ্টির মধ্যে কবি ও স্রষ্টা, বিশ্ব স্রষ্টা সরদেশ হচ্ছে উভয়ই আনন্দের মাধ্যম। মানে কবির সৃষ্টি এবং স্রষ্টার যে বিশ্ব স্রষ্টা যে আছে, এই দুজনের মধ্যে একটা বিষয় মিল আছে, সেটা হচ্ছে আনন্দের মাধ্যমে। স্রষ্টাও তৈরি করছে আনন্দের জন্য, এবং কবি তৈরি করছে, মানে সৃষ্টির মধ্যে কবি তৈরি করছে কি আনন্দের জন্য। সৃষ্টি তার লীলা মাত্র। এখানে তার বলতে কাকে বোঝাচ্ছে? বলছে এই যে দেখো কোশ্চেনটা বলতে বলছে যে সৃষ্টি তার লীলা মাত্র। তার মানে কি? তার মানে হচ্ছে স্রষ্টা, ঈশ্বর আর কি। ঈশ্বরকে বলছে। কাকে বলছে? ঈশ্বরকে। যদি বলতো সৃষ্টি তার লীলা মাত্র, এই উক্তিটি কার? তাহলে হয়তো কার? উক্তিটি ছিল লেখকের। এটা মনে রাখতে হবে। এরপর আমরা সামনে যদি আগে বলছে কবি সৃষ্টি এই বিশ্ব সৃষ্টির অনুরূপ। কথাটা বলতে বোঝানো হয়েছে মানে কবি সৃষ্টিও এই বিশ্ব সৃষ্টির অনুরূপ। কথাটা বলতেছে সম উদ্দেশ্য, মানে দুজনের উদ্দেশ্য এক। মানে কি ছিল উদ্দেশ্যটা? আনন্দ দান করা, এইটাই ছিল উদ্দেশ্য। সাহিত্য খেলা প্রবন্ধ অনুসারে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে আনন্দ দ্বারা। কি উদ্দেশ্য? আনন্দ দেওয়া। মানে সাহিত্যের উদ্দেশ্য কাজ, মানে সাহিত্য খেলা যে প্রবন্ধটা আছে, এই সাহিত্য খেলা প্রবন্ধে সাহিত্যের মূলত উদ্দেশ্য কি? সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে আনন্দ দান করা, কাউকে মনোরঞ্জন করা না, কাউকে শিক্ষা দেওয়া না, আবার কাউকে আত্মপ্রকাশ করা না। এটা কি মূলত? আনন্দ দেওয়া। মানে সাহিত্যের খেলা পেয়ে কার মন মানে সন্তুষ্টি হতে পারে? এটা হচ্ছে পাঠকের। সাহিত্যের খেলার
সাহিত্য রাজ্যে খেলনা পেয়ে কার মন সন্তুষ্ট হয়? এটা হচ্ছে পাঠকের। মনে হচ্ছে স্যার বলছে সাহিত্যের খেলনা পেয়ে কার সন্তুষ্ট হতো? মানে সাহিত্যের খেলনা বলতে কি বলছে? মানে সাহিত্য পেয়ে আর কি, কার মানে সাহিত্যের যে পঠন পাঠন এটা পেয়ে লেখক মানে যারা পড়ে এদের মানে কি আনন্দ সৃষ্টি হয়, এটা বলছে সন্তুষ্ট আর কি। কাব্য জগতে যার নাম আনন্দ তার নাম বেদনা। কারণ কি? কারণ হচ্ছে এখানে মূলত হচ্ছে যার নাম আনন্দ তার নাম বেদনা হচ্ছে তোমার পাঠকের যে রুচির পরিবর্তনের জন্য, পাঠকের রুচির পরিবর্তনের জন্য এটা বলছে যে কাব্য জগতে যার নাম আনন্দ তার নামই কি বেদনা। কারণ এক এক পাঠক এক এক ধরনের পড়া পড়বে, এটাই তো স্বাভাবিক। বৈশ্য লেখকের পক্ষে শূদ্র পাঠকের মনোরঞ্জন করা সঙ্গত। উক্তিটিতে লেখকের কেমন মনোপ্রকাশ হয়েছে? মানে মনে হচ্ছে লেখক পাঠক সম্পর্কে স্বরূপ উদ্ঘাটন করছে। আচ্ছা, সাহিত্য পাঠ তুষামদের বিরুদ্ধে, সামাজিক বৈষম্য চিত্র নির্মাণ, সনাতন ধর্মের বর্ণপতা না, এটা হচ্ছে লেখক ও পাঠকের সম্পর্কে স্বরূপ উদ্ঘাটন। মানে বৈশ্য লেখকের পক্ষে শূদ্র পাঠকের মনোরঞ্জন করা কি সঙ্গত, এটা হচ্ছে এই দুটো ব্যাপার। এরপর হচ্ছে কোনটি সুভাষিত উক্তি? কোনটি সুভাষিত উক্তি? সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, এটাই সুভাষিত। মানে সাহিত্যের উদ্দেশ্য কি? সাহিত্যের উদ্দেশ্য সকলকে কি করবে? আনন্দ দিবে। শিক্ষা কি? শিক্ষা মূলত যা অনিচ্ছা সত্ত্বেও, এই যে তোমাদেরকে আমি পড়াইতেছি, এই পড়ো পড়ো এটা বলতেছি, অনিচ্ছা সত্ত্বেও গলাৎকরণ করতে বাধ্য হয়, এটাই মূলত শিক্ষার উদ্দেশ্য। শিক্ষার উদ্দেশ্য কি? যে অনিচ্ছা সত্ত্বেও গলাৎকরণ করতে বাধ্য। এরপর হচ্ছে শিক্ষা ও সাহিত্য পরস্পর কি? শিক্ষা ও সাহিত্য পরস্পর একেবারে বিপরীত। মানে শিক্ষা সাহিত্য পরস্পর কি? একেবারে বিপরীত। শিক্ষা হচ্ছে গলাৎকরণ করবা, মানে তোমাকে বাধ্য করবো যে পড়ো, এই পড়ো, পড়ো না কেন, এটা বাধ্য করবো। আর সাহিত্য কি? সাহিত্য তুমি তোমার নিজের ইচ্ছা পড়বা। তুমি দেখা যাবে যে দেবদাস পড়তেছো, পদের পাঁচালী পড়তেছো, পদ্মতা পড়তেছো, এরকম আর কি। আচ্ছা, এরপর দেখো লেখকের মতে শিক্ষার কাজ কোনটি? শিক্ষার কাজ আছে মানুষের মনকে বিশ্বের খবর সম্পর্কে জানানো। মানুষের মনকে বিশ্ব সম্পর্কে জানানো হচ্ছে শিক্ষার কাজ। আচ্ছা, সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে মানব জাতিকে শিক্ষা দেওয়া, মানুষের মনকে জাগানো, নির্মল আনন্দ দান করা। এখানে মূলত মানুষের মনকে জাগানো এবং নির্মল আনন্দ দান করা হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য। মানে সাহিত্যের মূল উদ্দেশ্য রয়েছে এটা, যে মানুষের মনকে জাগাবে এবং নির্মল আনন্দ দিবে। সাহিত্য কার বার নেয় না? আনন্দের, শিক্ষার, মনোরঞ্জনের। সাহিত্য মূলত কার বার নেয় না? শিক্ষার বার নেয় না, মনোরঞ্জনের বার নেয় না। সাহিত্য মূলত আনন্দের বার নেয় না, নেয় না শিক্ষা এবং মনোরঞ্জন। সাহিত্য কাউকে কোনো কিছু শিখাবে না, কারো মনোরঞ্জনের জন্য তৈরি না, এটা মূলত জাস্ট আনন্দের জন্য। আর হচ্ছে যে লেখকের মতে সাহিত্যের উদ্দেশ্য কি? সাহিত্যের উদ্দেশ্য কি লেখকের মতে? শিক্ষা দান করা, বিশ্বের করার জন্য আনন্দ দেওয়া। এটা শুধুমাত্র আনন্দ দান করা, এটা হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য, আনন্দ দেওয়া। তারপর আছে যে আসিফ সাহেবের ছেলে মেয়েকে নিয়ে বইমেলা থেকে ঘুরে বিভিন্ন গল্প, উপন্যাসের, কবিতার বই কিনে দিলেন, যেন তারা সাহিত্য পাঠে অনুরাগী হয়ে মনে নতুন ভবন তৈরি করতে পারে। আর হচ্ছে অনুচ্ছেদের ছেলে মেয়েদের হাতে বই তুলে দেওয়ার উদ্দেশ্যে সঙ্গে সাহিত্যের খেলা পড়াতে সামঞ্জস্য ভাব হলো মনোসন্তুষ্টি, মনোরঞ্জন, আনন্দ দান। এখানে হচ্ছে আনন্দ দান, মানে সাহিত্যে এই যে বিভিন্ন বই কিনে দিচ্ছে, এটা মূলত আনন্দ দান করার জন্য। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা বিলাসী পড়বো। কি পড়বো? বিলাসী। আচ্ছা, এরপর দেখো বিলাসীতে বলছে শরৎচন্দ্র বাংলা সাহিত্যে কোন শাখা সবচেয়ে জনপ্রিয় ছিল? উপন্যাস। মানে অনেক ভালো ভালো উপন্যাস আছে। এই যে তুমি ধরেছে দেবদাস পড়ছো না? এখানে যারা দেখতেছো আমার এই ভিডিওটা, অধিকাংশই দেবদাস পড়ছে। কারা কারা দেবদাস পড়ছো কমেন্ট করতে দেখি একটু, কারা কারা দেবদাস পড়ছে। আচ্ছা, এরপর দেখি, এরপরে কি বলছে দেখি একটু। বলতেছে শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কি? মন্দির। মন্দির রচনার প্রথম মুদ্রিত রচনা ওনার। শরৎচন্দ্র কোন রচনার জন্য কুন্তিল পুরস্কার পান? এই মন্দির রচনার জন্য মূলত উনি কুন্তিল পুরস্কার পেয়েছিলেন। বলছে নেরা ও তার সহপাঠীরা 2 কোর্স পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কি? কারণ কাছে কোনো স্কুল ছিল না, কাছে কোনো কি ছিল না, স্কুল না থাকে, তারা 2 কোর্স পথ হেঁটে কি স্কুলে গেছিল। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 3rd ক্লাসে পড়তো। 3rd ক্লাস বর্তমানে কোন শ্রেণী? কমেন্ট করো, 3rd ক্লাস বর্তমানে কোন শ্রেণী? মৃত্যুঞ্জয় জীবিকা নির্বাহ হতো কিভাবে? কিভাবে জীবিকা নির্বাহ করতো মৃত্যুঞ্জয়? মৃত্যুঞ্জয় আম কাঁঠালের বাগান ছিল 20-25 বিঘা। কত বিঘা? 20-25 বিঘা। এটা অনেক সময় আসে যে কত বিঘা আম কাঁঠালের বাগান ছিল? 20-25 বিঘা। আর এই আম কাঁঠালের বাগান জমা দিয়ে মূলত সে কি জীবিকা নির্বাহ করতো। বলতেছে যে উপরের আদালতের হুকুম বলতে কার নির্দেশ বোঝাইছে? স্রষ্টার নির্দেশ। উপরের আদালতের হুকুম মানে স্রষ্টার নির্দেশ, সৃষ্টিকর্তার নির্দেশ। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম। এই সুনাম কথাটা মূলত দুর্নাম হতে পারতেছিল। কি হতে? দুর্নাম হতে, মানে এমনই সুনাম মানে দুর্নাম, মানে ব্যঙ্গাত্মক এটা প্রকাশ করছিল লেখক। বলতে বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয়কে চিকিৎসা করে? মৃত্যুঞ্জয়কে চিকিৎসা করছিল কে? বুড়ো মালু। বুড়ো মালু ছিল কি? বুড়ো মালু ছিল এই বিলাসীর বাবা। বিলাসী বাবা মূলত মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করছিল, এটা মনে রাখবা। আর এই নেরা হচ্ছে গল্পের কত, নেরা হচ্ছে কি গল্পের কত। আর এই ঘাতি কুড়াকে, ঘাতি কুড়া হচ্ছে মূলত এই মৃত্যুঞ্জয়ের যে চাচা ছিল সম্পর্কে উনি। বলছে বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও। বিলাসী কেন এই কথা বলছিল? এই কথা বলছিল কারণ রুটিগুলো ঘরে দিয়ে আসার জন্য, রুটিগুলো ঘরে দিয়ে আসার জন্য। মার খাওয়ার ভয়ে না, মার খাওয়ার ভয়ে না,
বিলাসী মৃত্যুঞ্জয়কে এতটাই ভালোবাসতো যে মৃত্যুঞ্জয় আসলে কি খাবে সারা রাত ধরে উপাস থাকবে এবং রুটিগুলো কুকুর শিয়ালে খেয়ে ফেলবে। ওই বয় থেকে সে বলছিল যে রুটিগুলো ঘরে দিয়ে আসার জন্য সে বলছিল যে বাবুরা আমাকে একটা বার ছেড়ে দাও, আমি যাই এই রুটিগুলো একবার ঘরে দিয়ে আসি। এবার দেখো বলিলাম পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। উক্তিটিতে নেরার যে মনোভাব বয়স হয়েছে এটা হচ্ছে আত্মসম্মান বোধের ব্যাপারটা। কারণ হচ্ছে একটা বিলাসী একটা মহিলা মেয়ে মানুষ তাকে সেটা আগায় দিয়ে আসবে, তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না, যে মহিলা মানুষ আমাকে আগায় দিয়ে আসতেছে তো তার একটা আত্মসম্মান বোধ আছে। এর জন্য বলছিল যে পৌঁছে দিতে হবে শুধু আলোটা দাও। এরপর থেকে বলছে যে যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই কিন্তু তা আর একদিন পাইছিলাম। এখানে বস্তুটি বলতে প্রেম কে বোঝাইছে, কি বোঝাইছে প্রেম মানে এই যে তোমার মৃত্যুঞ্জয়ের প্রতি একটা ভালোবাসা, এই ভালোবাসা থেকেই কিন্তু বিলাসী মূলত কিছে, এই ভালোবাসা থেকেই বিলাসী মূলত মৃত্যুঞ্জয় সেবা করছে, সেবা করে সুস্থ করে তুলছিল। এই বস্তুটার কথা এখানে নেরা বলছিল। ইহার আরো একটা শক্তি, উক্তিটিতে কোন শক্তির কথা বলেছে, ভালোবাসার কথা বলেছে। ভালোবাসাটা একটা শক্তি। আসলে ভালোবাসা দিয়ে পৃথিবীর এমন কোনো কিছু নাই যে জয় করা যায় না, পৃথিবীর সবকিছু জয় করা যায়। কিন্তু একটা কথা কি, ভালোবাসা দিয়ে হৃদয় যে পেড কোর্স আছে 390 টাকার, এইটা ফ্রিতে তোমাকে আমি দেবো না। তুমি আমাকে যতই ভালোবাসো, তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, হৃদয় ভাই নেত্রকোনার বালিশ মিষ্টি বিখ্যাত, বিখ্যাত বালিশ মিষ্টি খাওয়াবে, সমস্যা নেই। কিন্তু তোমাকে আমার পেড কোর্সে ভর্তি হতে চাইলে তোমাকে কি করতে হবে, ভালোবাসা না, তোমার টাকা দিয়ে ভর্তি হতে হবে, ঠিক আছে? কারণ তুমি যখন টাকা দিয়ে ভর্তি হবে তখন তোমার মধ্যে একটা জ্বালা পড়া তৈরি হবে এবং তুমি পড়াটা কমপ্লিট করবে। আচ্ছা যাই, তো তোমরা যারা এখনো পেড কোর্সে ভর্তি হয় না দ্রুত ভর্তি হয়ে যাবে। কিন্তু আবার আমরা সামনে যাই, বলছে রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। এখানে কোন খাবারের কথা বলেছে, রুটি। এই যে রুটিগুলো বাইরে ছিল তখনই কিন্তু বিলাসী বলছিল যে আমাকে একটু ছেড়ে দেন, আমি রুটিগুলো দিয়ে আসি, কারণ রোগা মানুষ সমস্ত রাত না খেয়ে থাকবে। পল্লীগ্রামে কিসের অভাব নেই, পল্লীগ্রামে কিসের অভাব নেই, পল্লীগ্রামের অভাব নেই সেটা কিসের, উদারতার অভাব নেই। কিসের অভাব নেই, উদারতার অভাব নেই পল্লীগ্রামে। বলছে মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এখানে মহত্ব কি ব্যঙ্গাত্মে প্রকাশ করছে, কি হতে ব্যঙ্গাত্মে প্রকাশ করছে মহত্বের কাহিনী। মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ বলতে কি হয়েছে, এই যে বিলাসীকে বিয়ে করছিল, এই বিলাসীকে বিয়ে করাটাই মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ। কারণ কি, কারণ মৃত্যুঞ্জয় মৃত্যুর বংশের সন্তান, উচ্চ বংশের সন্তান, আর সে কি কাকে বিয়ে করছে, বিলাসী। এটা কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। আচ্ছা সে মানে জাতিভেদ প্রথাটা এখানে স্পষ্ট ফুটে উঠছে। বলছে সে সব মনে পড়লে আমার আজও গা কাঁপে। নেরার কি মনে পড়ে, নেরার কি মনে পড়ছিল, এটা হচ্ছে নির্ভয়ের যে সাপ ধরার ব্যাপারটা, এই নির্ভয়ের সাপ ধরার ব্যাপারটা কি, এই নির্ভয়ের সাপ ধরার ব্যাপারটা যখন তার মনে পড়ে তখন তার আজও কি, আজও তার গা কাঁপে, ঠিক আছে? তার মানে নির্ভয়ের সাপ ধরার ব্যাপারটা। ওকে ডান, এরপর দেখে সামনে যাই। বলছে মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করতো, কি বিষয়, শিকড় বিক্রির যে ব্যাপারটা, এই শিকড় বিক্রির ব্যাপারটা নিয়ে গুরু শিষ্যের সহিত তর্ক হইতো আর কি, শিকড় বিক্রি। বলছে কৃতিবিদ্যা শব্দের অর্থ কি, কৃতিবিদ্যা শব্দের অর্থ হচ্ছে বিদ্যান, শব্দ অর্থ থেকে আসছে, কৃতিবিদ্যা শব্দের অর্থ কি, বিদ্যান। বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। বিলাসী এই কথা কেন বলছিল, শিয়াল কুকুরে কে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পারবে না, মৃত্যুঞ্জয় মারা যাবে, এক ও দুই, এক ও দুই। মূলত কি ওই শিয়াল কুকুরে কে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পারবে না। আর বলছে যে নেরাকে সাপ ধরার বিদ্যা শেখাতে বিলাসীর আপত্তি ছিল। কারণ কি, বিলাসীর অপছন্দের শক্ত ভীতিকর প্রতারণামূলক, মানে এই কাজটা মূলত প্রতারণামূলক ছিল এবং বিলাসী এটা পছন্দ করতো না, এবং হচ্ছে কি এটা হচ্ছে শক্তি ও ভীতিকর ছিল। বলছে মৃত্যুঞ্জয়ের জন্য বিলাসীর ভালোবাসার প্রমাণ হলো সাপ ধরা বায়না ফিরিয়ে দাও, মানে সাপ ধরতে আসলে মৃত্যুঞ্জয়কে বলতো যে সাপ ধরতে যাইতে হবে না, ঠিক আছে, এই কাজটা করতে হবে না। আর বলছে যে মৃত্যুঞ্জয় সুখে আত্মহত্যা করা, এটাও একটা ভালোবাসার প্রমাণ করছিল। মৃত্যুঞ্জয় সেবা যত্নের মাধ্যমে সুস্থ করা, এটাও একটা ভালোবাসা ছিল। তো এই তিনটাই মূলত ভালোবাসা প্রকাশ হয়েছে। বিলাসী লুক টকানো অপছন্দ করতো, কেননা এতে সংসারে অকল্যাণ হয়, পেশাটি ছিল ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ, তারা ছিল সৎভাবে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা। এটা কি হবে, এটা মূলত এতে তোমার সংসারে অকল্যাণ হয়, তারা ছিল সৎভাবে বাঁচার আকাঙ্ক্ষা, তার সৎভাবে বাঁচার একটা আকাঙ্ক্ষা ছিল, বুঝছো কি, মানে তীব্র আকাঙ্ক্ষা ছিল। বিলাসী চিন্তা করতে সৎভাবে বাঁচতে হবে, পেশা ছিল ভয়ঙ্কর ও ঝুঁকিপূর্ণ, ব্যাপারটা এরকম না, মানে এই বিলাসী যে লুক টকানো পছন্দ করতো না, এটা পেশাটা ভয়ঙ্কর, ব্যাপারটা এরকম ছিল না, ঠিক আছে? আচ্ছা এরপর যে আমরা সামনে বলছে যে খেলার মাঠে মারামারির সময় ইন্দ্রনাথ শ্রীকান্তকে গণপিটুনির হাত থেকে রক্ষা করে। ইন্দ্রনাথ নামে একজন ব্যক্তি শ্রীকান্তকে গণপিটুনির হাত থেকে রক্ষা করছে। তারপর সেই থেকে অনাত্মীয় দুঃসাহসী হৃদয়বান ইন্দ্রনাথের সাথে শ্রীকান্তের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীকালে ইন্দ্রের অনেক দুঃসাহসিক কর্মের সঙ্গী হয় শ্রীকান্ত। আর উদ্দীপকের খেলার মাঠে ঘটনাটি বিলাসীর কোন বিষয়ের সাথে তুলনীয়, এটা মূলত নেরা কর্তৃক বিলাসীকে রক্ষার চেষ্টা, মানে দূর থেকে রাখার চেষ্টা করছিল, সে যদিও চেষ্টা করতে পারে কিন্তু মনে মনে চাইছিল, এটাই। উক্ত তুলনার কারণ কি, পরস্পর অনাত্মীয় হৃদয়ের ঐশ্বর্য দুঃসাহসিক কাজের সঙ্গে এক ও দুই, মানে পরস্পরই কি ছিল, অনাত্মীয় এবং কি হৃদয়ের ঐশ্বর্য। আচ্ছা আরেকটা উদ্দীপক দেখি, তিনি তথাকথিত নিম্নবর্ণের মেয়ে, সে কর্ম নিপুণ, বুদ্ধিমতী এবং সেবাবর্তী, সে কারণে বিশ্ব তাকে
বিয়ে করছে, কিন্তু নির্মমনের হয় বিশুর পরিবার তিন্নিকে মেনে নেয়নি। উদ্দীপককে বিলাসী গল্পের যে দিকটা ফুটে উঠছে, এই যে জাতিভেদ প্রথার ব্যাপারটা, কারণ তিন নিচে যা নিম্ন বংশের মেয়ে আর এসে যা বিশ্ব হচ্ছে উচ্চ বংশের, এই যে জাতিভেদ প্রথাটা এখানে ফুটে উঠছে। আর বলছে কি, আর বলতেছে যে উদ্দীপকের তিন চরিত্রে যে বিশিষ্ট বিলাসী গল্পে পাওয়া যায়, বিলাস চরিত্রের মধ্যে কর্মনিপুণ, সৌন্দর্য অলঙ্কার, সেবাবতী, এক ও তিন। কর্মনিপুণ কি সেবাবতী, এই দুটা মিলছিল তিন্নি এবং বিলাসের মধ্যে। এরপর যাচ্ছে সামনে, এবার এক্সাম্পল বলছে যে নার্গিস হচ্ছে বিদেশি গৃহকর্মীর কাজ করে। বিদেশে কাজ করার বিষয়টি তার এলাকার মানুষ পছন্দ করে না আর কি। 3 বছর পর বলতেছে কি, 3 বছর পর যখন নার্গিস দেশে ফিরছে, মানে এই নার্গিস যখন গেছে গ্রামবাসী তার নামে বিচার বসায়। 3 বছর নার্গিস বাড়ি ফিরলে গ্রামবাসী তার বিচার বসায় এবং তাকে গ্রাম ছাড়া করার সিদ্ধান্ত নেয়। নার্গিসের প্রতিবাদে কণ্ঠে বলে, অসুস্থ মাকে রেখে কিছুতে আমি কোথায় যাবো না। এমন কথা উদ্দীপক বিলাসী গল্পের যে সাদৃশ্য আছে, নারীর প্রতি নির্যাতন, গ্রামীণ বিচার ব্যবস্থা, কুসংস্কার, আচ্ছন্ন সমাজ, এই সবগুলাই। এরপর দেখা বলছে যে উদ্দীপকের বৃষ্টি নার্গিস এবং বিলাসী উভয় কেমন প্রকৃতির, উভয়ই এসে মূলত আত্মকেন্দ্রিক, উভয়কে আত্মকেন্দ্রিক। মানে উভয় কি করছিল, বলছে যে না আমরা যাবো না, কাকে ছেড়ে যাবো না। বিলাসী বলছিল যে মানুষটা না কে মারা যাবে, এই সে হবে, ঠিক আছে আমাকে একটু ছাড় দেন। এই জায়গায় আবার এই জায়গায় তিন দিনও কি এই চিন্তা করছে, তার মা অসুস্থ, তাকে নিয়ে কি করবে, কেমনে যাবে, এটা। আচ্ছা, এরপর দেখো বলছে শহরে জরুরি কাজে এসেছে প্রীতিময় চাকমা। প্রীতিময় চাকমা নামে একজন ব্যক্তি শহরে জরুরি কাজে এসেছে। সকাল থেকে ঘোরাঘুরিকে ক্ষুধার্ত হয়ে খাবার চাইলে হোটেলের মালিক বলেন, আদিবাসীদের জন্য 2 নম্বর বাসন আমরা হোটেলে রাখি না। প্রীতিময় চাকমার সাথে বিলাসের গল্পে কোন চরিত্রে মিল আছে? এটা মূলত মিল আছে, মিল আছে বিলাসের। কার মিল আছে? বিলাসীর মিল আছে প্রীতিময় চাকমার। কারণ যে বিলাসী কি ছিল, বিলাসী ছিল ছোট বর্ণের, নিচু বর্ণের। তারপর সে যখন মনে করে যে মৃত্যুঞ্জয়কে বিয়ে করলো, গ্রামের মানুষ থাকার রাখলো না। তারপর হচ্ছে প্রীতিময় চাকমার প্রতি হোটেল মালিকের মনোভাব বিলাসী গল্পের যে প্রসঙ্গের সাথে সঙ্গীতপূর্ণ তা হচ্ছে মূলত সংকীর্ণতা এবং হচ্ছে তোমার ব্রাহ্মবাদের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আর কি, উচ্চ নিচের যে ব্যাপারটা, এই ব্যাপারটা। আর বলতেছে জেলে কন্যা রাসমণিকে ভালোবেসে বিয়ে করে পিতৃমাতৃহীন ব্রাহ্মণ যুবক সৌরভ নিম্ন জাতের মেয়েকে বিয়ে করার অপরাধে সৌরভের আত্মীয় স্বজন তাকে গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য করে। ওদের পক্ষে সৌরভের সঙ্গে বিলাসী গল্পে কোন চরিত্রের সাদৃশ্য আছে? এটা হচ্ছে মৃত্যুঞ্জয় সাদৃশ্য আছে। কারণ কি মৃত্যুঞ্জয় কেউ কি গ্রাম থেকে বের করে দিচ্ছে, সৌরভকেও গ্রাম থেকে বের করে দিচ্ছে। ঘটনা আছে উদ্দীপকে সৌরভ গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য করায় বিলাসী গল্পে সমাজ ব্যবস্থায় কোন দিকটা প্রকাশ পেয়েছে? এটা হচ্ছে অনুদারতা। আবার দেখো দেশে কি বলছে যে উদ্দীপকের সৌরভ গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য করে বিলাসী গল্পের সমাজ ব্যবস্থার কোন দিকটা প্রকাশ পেয়েছে? অনুদারতা, ঠিক আছে, মানে অনুদারতার ব্যাপারটা যেটা আছে এটা প্রকাশ পেয়েছে, কুসংস্কার না। আবার দেখো বলছে সে সব মনে পড়লে আমার আজও পা কাঁপে। কি মনে পড়ার কথা বলেছে? নির্ভয় শব্দের মনে কথা। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের তর্ক হতো কি নিয়ে? শিকড় বিক্রি নিয়ে। বলছে মৃত্যুঞ্জয়ের প্রতি কুরার অমানবিক আচরণের মূল কারণ কি? মূল কারণ আছে এই যে স্বার্থসিদ্ধি। মৃত্যুঞ্জয় কুরার যে স্বার্থসিদ্ধি, যে মৃত্যুঞ্জয় চলে যায় তাহলে বাগানের অর্ধেক বাগানটা পুরাটা পেয়ে যাবে, সে আম কাঁঠালের বাগানটা পেয়ে যাবে, ওই ব্যাপারটা। আচ্ছা, তোমাদেরকে আমি বিলাসী পাড়ায় ফেললাম, সাহিত্যের খেলা পড়ায় ফেললাম, অপরিচিতা পড়ায় ফেললাম, বাংলায় নব্য লেখক থেকে নিবেদন পড়ায় ফেললাম। এবার আমরা যাবো অর্ধাঙ্গিনীতে। অর্ধাঙ্গিনী যাওয়ার আগে বলি যে তোমরা যদি হৃদয়ের কোর্সে ভর্তি হতে চাও তাহলে বিস্তারিত দেখে কোর্সে আজকে ভর্তি হয়ে যাও, সেটা কিছু পাবা, এতটুকু মানে শিওর, বাংলা পরীক্ষায় এতটুকু শিওর যে সেটা কিছু পাবা। চলো অর্ধাঙ্গী বলছে মুসলমান মেয়েদের জন্য বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কি প্রতিষ্ঠা করেছিল? স্কুল প্রতিষ্ঠা করেছিল। এরপর হচ্ছে বেগম রোকেয়া একজন কি? বেগম রোকেয়া একজন সমাজ সচেতক সাহিত্যিক ছিলেন, সমাজ সচেতক সাহিত্যিক ছিলেন। এরপর হচ্ছে বেগম রোকেয়ার লেখায় প্রকাশিত হতো কি নামে? এটা হচ্ছে মিসেস আর এস হুসাইন নামে প্রকাশিত। মিসেস আর এস মানে তার স্বামীর নামটা এখানে উল্লেখ করেছিল, মিসেস আর এস হুসাইন। রোকেয়া সাখাওয়াত হোসেন কোন ভাষায় দক্ষতা অর্জন করে? বাংলা ও ইংরেজিতে উনি দক্ষতা অর্জন করেছিল। মানে রোকেয়া সাখাওয়াত হোসেন কোন ভাষায় দক্ষতা অর্জন করে? আচ্ছা, কি বললাম কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে যে রোকেয়া সাখাওয়াত হোসেন, রোকেয়া সাখাওয়াত হোসেন কোন ভাষায় দক্ষতা অর্জন করে? উর্দু আছে না? উর্দু নাই, তাহলে এটা বাংলা ওই ইংরেজি ভাষায় হবে। এটা কি হবে? বাংলা ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেছিল। আর আছে রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা সাহিত্যে কি নামে বিশেষ পরিচিত ছিল? বেগম রোকেয়া নামে পরিচিত, যেটা আমরা এখনো জানি। তার হচ্ছে ভৌগিনী দিক দিয়ে জানা আছে যে আমাদের একটা রোগ আছে দাসত্ব। রোকেয়া সাখাওয়াত হোসেন কোন রচনার মধ্যে এটা জানা আছে? স্বজাতির অবনতি রচনার মধ্যে। ফার্সি মহিলাদের
পর্দা মোচন হলে কি মোচন হয়নি? মোচন হয়নি সেটা মানসিক যে দাসত্ব, এই দাসত্বটা তাদের মোচন হয়েছিল না। বলছে পার্সি মহিলাদের পর্দা মোচন হলেও কি মোচন হয়নি? মানসিক দাসত্ব মোচন হয়নি। অর্ধাঙ্গিনী প্রবন্ধে পর্দা বলেছেন বাইরে আসা বলতে কি বোঝায়? লেখক কি বুঝেছিল? এটা হচ্ছে পরাধীনতা থেকে মুক্তি। আচ্ছা, অর্ধাঙ্গিনী প্রবন্ধে লেখক সীতাকে কার সাথে তুলনা করেছিল? সীতাকে পুতুলের সাথে তুলনা করেছিল। কারণ কি? সীতা মূলত ছিল এই যে রামের বাধ্যবাধকতা ছিল, এই ব্যাপারগুলোর কারণে কি এটা তুলনা করছিল মূলত। বলছে সীতার সঙ্গে রামের সম্বন্ধ প্রায় সেই রূপ। এতে লেখকের কোন মনোরূপ প্রকাশ হয়েছে? বিদ্রুপ করে এই কথাটা বলছিল উনি। বলছে বেগম রুকের মতে সীতা রামের কাছ থেকে স্ত্রীর অধিকার পাননি। কারণ কি? সীতাকে তার জন্য সতীত্ব পরীক্ষা দিতে হয়েছিল। এর বলছে যে মোহাম্মদী আইনে পৈতৃক সম্পত্তির কন্যার অধিকার পুত্রের অর্ধেক। এর বলছে যে নারীদের পুরুষের অবস্থা থেকে পৃথক করেছে কোনটি? সমাজের বিধি ব্যবস্থা। সমাজের যে বিধি ব্যবস্থা, এই বিধি ব্যবস্থা হচ্ছে মূলত নারীদেরকে পৃথক করেছে। যদি আমাদের সমাজে এখন আছে একটা মেয়ে ধরেছে তারা রাত 10টার পরে যদি বাড়িতে যায়, একটা ছেলে আর একটা মেয়ে, একটা ছেলে রাত 10টার পরে বাড়ি ফিরলো, তার অবস্থা সিরিয়াস, যে 10টা পর্যন্ত কই ছিল, পাড়ার পরে সে কানাঘুষা শুরু করে দেবে, 10টা পর্যন্ত একটা মেয়ে বাড়ি থাকে, অমুকের মেয়ে তো এসে হবে যাবে, এরকম। কোন মেয়ে সরকারি চাকরি করে তাহলেও দেখা যায় অনেকে এরকম কথা বলে, বিশ্ববিদ্যালয়ে পড়লেও দেখা যায় এরকম কথা শুনতে হয়, মানে অনেক কিছু, মানে সমাজে বিধি ব্যবস্থাটা এরকম। আচ্ছা, এই ব্যাপারটা এখানে এরপর হচ্ছে অর্ধাঙ্গী প্রমাণ অনুসারে স্বামী যখন পৃথিবী থেকে সূর্য নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন কি করেন? স্ত্রী তখন হচ্ছে বালিশের ওয়ারের দৈর্ঘ্য প্রস্থ মাপেন। মানে এখানে বলছে স্বামী যখন মনে হচ্ছে বিশাল বিশাল কাজ করতেছে, স্ত্রী তখন ঘরের কাজকর্ম করে ব্যস্ত, এইটা বলছে এখানে। আর তরুলতা যেমন বৃষ্টির সাহায্য প্রাপ্তি, তরুলতা কি বৃষ্টি হতে সাহায্য করে, মেঘও সেরূপ তরু সাহায্য চায়। অর্ধাঙ্গী প্রমাণ এই উক্তির দ্বারা কি বলেছে? মানে অর্ধাঙ্গী বলেছে নারী পুরুষ আছে না, নারী পুরুষ পরস্পর পরিপূরক, মানে নারী এবং পুরুষ পরস্পর পরিপূরক, এরা দুইজনে মনে হচ্ছে সমান তালে কাজ করতে হবে, তবেই এই পৃথিবী, এই সমাজ আগায় যাবে, এইটাই মূলত এখানে বলেছে। আর বলছে নারীকে রান্না করে সীমাবদ্ধ রাখলে কি করতে হবে? নারীর বুদ্ধি ভিত্তিক সেবা থেকে সমাজ ও জাতি বঞ্চিত হবে, নারীকে যদি রান্না করে রাখা হয়। অর্ধাঙ্গী প্রবন্ধে ব্যারিস্টারকে কার সাহায্য প্রার্থী বলা হয়েছে? ডাক্তারের। বলছে আমাদের জন্য এদেশে শিক্ষার বন্দোবস্ত সরাসরি এইরূপ। কিরূপ? প্রথমে আরবি বর্ণমালা, অতঃপর কোরআন শরীফ পাঠ, অতঃপর উর্দু ইংরেজি শিক্ষা। মূলত প্রথমে আরবি বর্ণমালা, অতঃপর কোরআন শরীফ পাঠ, এটা হচ্ছে আমাদের সরাসরি এর শিক্ষাটা। অর্ধাঙ্গী প্রবন্ধে বলা হয়েছে যে আমাদের সমাজ কি বৈষম্যমূলক এবং পুরুষতান্ত্রিক। অর্ধাঙ্গী প্রবন্ধে এটা বলছে যে আমাদের সমাজ কি বৈষম্যমূলক এবং কি পুরুষতান্ত্রিক। এর উত্তর হবে কি? উত্তর হবে 2। আচ্ছা, বলতেছে নর নারী যে দেহে এক চোখ কানা, মানে তোমার দেহে ধরে এক চোখ কানা, তার পাশে তোমার একটা হাত ভাঙ্গা, তারপর আছে তোমার একটা পাকুড়া, সেই দেহ কি বিকলাঙ্গ। তার মানে তোমার দেহে যদি একটা চোখ কানা থাকে আর একটা চোখ ভালো থাকে, তাহলে তুমি বিকলাঙ্গ। তোমার একটা হাত ধরেছে ভাঙ্গা, ঠিক আছে, আর একটা হাত ভালো আছে, তাও তুমি বিকলাঙ্গ। তোমার একটা হাত ভালো আছে, এক হাত করা, তাও তুমি কি বিকলাঙ্গ। এবার দেখো উদ্দীপকের বিষয়বস্তু অর্ধাঙ্গিনী প্রবন্ধে বিষয়বস্তু এক, কারণ উভয় রচনায় কি? উভয় রচনায় নারীকে সমাজের অপরিহার্য অঙ্গ বলা হয়েছে, নারী পুরুষের সমান বলা হয়েছে, সামাজিক বিভিন্ন সমস্যার কথা বলা হয়েছে না। এটা হচ্ছে যা উভয় রচনায় মূলত নারী সমাজের অপরিহার্য যে অঙ্গ এটা বলা হয়েছে, মানে নারীও যে পরিবেশের মানে সমাজের একটা অংশ এবং অপরিহার্য, এবং নারী পুরুষের সমান অধিকার, এটা বলা হয়েছে। দুরারোগ্যে কাজী নজরুল ইসলাম হারিয়ে ফেলেন, কি হারিয়ে ফেলছিল? বাকশক্তি হারিয়ে ফেলছিল। দুরারোগ্যে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? এটা হচ্ছে তোমার রচনা নয় হিসেবে মূলত বলাকা। বলাকাটা কার? বলাকা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ? কোনটা কাজী নজরুল প্রবন্ধ গ্রন্থ? এটা হচ্ছে মূলত দুর্দিনের যে যাত্রী, এই দুর্দিনের যাত্রীটা হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ। এর বলছে কাজী নজরুল ইসলামের কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে? 1976। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে? 1976। আমি আজ তাহাদের দলে যাহারা কর্মী নন দেনি। উক্তিটা কার? উক্তিটা হচ্ছে কাজী নজরুল ইসলামের। কার? কাজী নজরুল ইসলামের। প্রমোদ চৌধুরী সাহিত্যের খেলা লিখছে, কাজী নজরুল ইসলাম যৌবনের গান লিখছে, সুকান্ত ভট্টাচার্য 18 বছর বয়স লিখছে, রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী এবং কি লিখছে? বাকিটা কমেন্ট করো। এরপর বলছে যৌবনের গান প্রবন্ধের লেখক কাদের দলে? কর্মীদের দলে। কাদের দলে? যারা কর্মী তাদের দলে। আচ্ছা, আমরা যদি এইখানে একটা কোশ্চেনটা দেখি, একটু কোশ্চেনটা কই, এই যে বলছে যে আমি আজ তাহাদের দলে যারা কর্মী নয় দেনি, যারা কর্মী নন দেনি। তার মানে এখানে বলছে যে আমি আজ তাহাদের দলে যারা কি কর্মী নন দেনি, তাহাদের দলে। আচ্ছা, এখানে কোশ্চেনটা কি বলছে? তাহলে কোশ্চেনটা বলছে যে কই কোশ্চেনটা চলে গেল, মানে যৌবনের গান প্রবন্ধে লেখক কাদের দলে? যারা কর্মী নন দেনি, তাহাদের দলে এসে লেখক। মনে রাখতে হবে যে যারা কর্মী না, যারা এসে দেনি, তাহাদের দলে। এরপর থেকে বলছে যে শক্তির পেছনে বুদ্ধি দ্বারার মতো। আমি কিন্তু স্লাইডে যেগুলো অপশনগুলো ভুল আছে এগুলো কিন্তু আমি নিজে মুখে বলে দিচ্ছি, এর জন্য কিন্তু অপশনের উত্তর দেখাচ্ছি না, নিজেই বলে দিচ্ছি, ঠিক আছে। বলছে শক্তির পেছনে বুদ্ধি দ্বারার মতো গোপনে তাকে কারা?
যারা ধনী তারাই থাকে। তাহলে কবি কিন্তু ধনীদের লোক, বুঝতে হবে। এবার হচ্ছে যৌবনের গান প্রবন্ধে 22 পিঙ্গে কাকে তারা করে? গানের পাখিকে তারা করে 22 পিঙ্গে। যৌবনের গান প্রবন্ধে লেখক নিজেকে কিসের সাথে তুলনা করছেন? নিজেকে চাঁদের সাথে তুলনা করছেন। বাসে আমি কি নাই, আমি সে বক্তাও নাই, আবার আমি কম বক্তার দলেও নাই। আমি বক্তাও নাই, আবার কি কম বক্তার দলেও নাই। উক্তিটির তাৎপর্য কি? মানে সে কথাই নয় কাজে বিশ্বাসী, কথাই নয় কাজে বিশ্বাসী আর কি। এবার দেখি, এরপর যদি আমরা দেখি যে যৌবনের গান কোন দুটি নদীর কথা বলেছে? যৌবনের গান প্রবন্ধে পদ্মা ও ভাগীরথী নদীর কথা বলেছে। পদ্মা ও ভাগীরথী নদী। যৌবনের গান প্রবন্ধে পদ্মা ও ভাগীরথীর মতো করশ্রোতা বলে কার বাণীকে বোঝানো হয়েছে? করশ্রোতা বলে কার বাণীকে বোঝানো হয়েছিল? এটা মূলত বোঝানো হয়েছিল কার বাণীকে? বক্তার বাণীকে। কার বাণীকে? বক্তার বাণীকে বোঝানো হয়েছিল। বাস যৌবনের গান প্রবন্ধে লেখক কি হয়ে তরুণদের মহাদান গ্রহণ করতে চান? মূলত সে মধ্যমণি হয়ে তরুণদের মহাদান গ্রহণ করতে চান। তরুণেরা কিভাবে বিকশিত হবে? একই ধরনের একই ধ্যানের মিনাল ধরে মূলত বিকশিত হবে। এর বলছে যে যারা অটল সংস্কার পাষাণ স্তূপ আঁকড়ে পড়ে থাকে, লেখক তাদেরকে কি বলছেন? লেখক তাদেরকে বিদ্ধ বলছেন। তারাই সে বিদ্ধ। যারা আসলে বিদ্ধ তারা না, যারা প্রকৃতপক্ষে বিদ্ধ হচ্ছে তারা বিদ্ধ নয়। তাদের মনের মধ্যে যে সাহস থাকে সঞ্চিত তাহলে তার যোগ। কিন্তু আসলে আমি হৃদয় ভাই মানুষ এখানে দাঁড়াইছি, কিন্তু আমি কিছু করতে পারতেছি না, আমি অকর্ম, তাহলে আমি বিদ্ধ। এটাই বলছে লেখক। কারা বিদ্ধ? যারা এসে রক্ষণশীল, তারাই এসে বিদ্ধ। বলছে যা বহু যুবক দেখিয়াছি যাহাদের যৌবনে ঊর্ধ্বের নিচে বাদকের কঙ্কালের মূর্তি। লেখক এই বক্তব্যের সঙ্গে কি বলছে? এটা হচ্ছে পশ্চাত্যগামী। যৌবনের গান প্রবন্ধে অভিসম্পাত শব্দটি তারা কি বোঝানো হয়েছিল? অভিসম্পাত শব্দটি তারা অভিশাপ বোঝাচ্ছিল। কি বলছে? অভিশাপ। বার্ধক্যের বিচারে মানদণ্ড কোনটি? বার্ধক্য বিচারে মানদণ্ড হচ্ছে শিক্ষা। আছে বয়সের প্রেমে বাধা যায় না কাকে? বার্ধক্যকে। বার্ধক্যকে কখনো বয়সের প্রেমে বাধা যায় না। বলছে তরুণ নামে জয়মুখর শুধু তাহারই, অপরন্ত যাহার প্রাণ, বিরাট যাহার ঐতিহ্য, ক্লান্তিহীন যাহার উৎস। এই ক্লান্তিহীন যাহার উৎস, বিরাট যাহার ঐশ্বর্য এবং অপরন্ত যাহার প্রাণ, এটাই জয়মুখর শুধু তাহারই। বলছে বার্ধক্য বলতে প্রারম্ভিক কি বুঝেছি? পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে। বার্ধক্য বলতে তিনটাকে বলেছে, পুরাতন, মৃত্যু, মিথ্যা। এরপর বলছে যে ঈদের কেনাকাটা করে বাড়ি ফিরছিল কলেজ পুরো আব্দুল্লাহ। পথে আগলে দাঁড়ায় একদল চিন্তাইকারী। আব্দুল্লাহ তার কাছ থেকে টাকা পয়সা, দামি মোবাইল ফোন চিন্তাইকারীদের হাতে তুলে দিতে উদ্যত হয়। 60 উদ্দর ইস্কলে চিন্তাকারী প্রতিহত করতে বেশা হতো। তার মানে আব্দুল্লাহ একজন যুবক, কিন্তু তাকে যখন চিন্তায় ধরছে তখন সব টাকা পয়সা সে দিতে রাজি হয়ে গেছে। কিন্তু তাকে বাঁচে থেকে একজন রিস্কলা, বৃদ্ধ রিস্কলা। যৌবনের গান প্রবন্ধ অনুযায়ী আব্দুল্লাহর উদ্দিন নিচে বার্ধক্যে কি আছে? বার্ধক্যের কঙ্কাল আছে। এরপর থেকে বলছে যে যৌবনের গান প্রবন্ধের আলোকে উদ্দীপকের রিক্সাওয়ালার মাঝে খুঁজে পাওয়া যায় কি? খুঁজে পাইছিল? খুঁজে পাওয়া গেছে বয়সের যে দৃঢ়তা নাকি অপরন্ত প্রাণ শক্তি। এখানে মূলত বয়সের দৃঢ়তা এবং অপরন্ত প্রাণ শক্তি হচ্ছে কি তার মধ্যে খুঁজে পাওয়া গেছিল। আচ্ছা, বয়সের দৃঢ়তা না, এখানে সে যৌবনের জোয়ার অপরন্ত প্রাণ শক্তি তার মধ্যে ছিল। যৌবনের জোয়ার এবং অপরন্ত প্রাণ শক্তি ছিল ওনার মধ্যে, হচ্ছে কি। কিন্তু এই যে বয়স যা হয়েছে, বয়সের দৃঢ়তাটা কিন্তু এখানে প্রকাশ হয়নি, পাইছে? পায় না। কারণ উনি বয়স হয়েছে কিন্তু দেখাইছে বয়সের থেকে উদ্যোগে উনি কাজ করছে। এর বলতেছে যে 18 বছর বয়স যে দুর্বাস পথে পান্তে চুটাই বহুত পান। যৌবনের গান প্রবন্ধে কোন বাক্যের সাথে এটা মিলাছে? এটা মিলাছে যে আমার সকল দেশে সকল জাতি। এরপর বলছে আধুনিক তুরস্কের জন্য কে? কামাল পাশা। সান ইয়াতসেন কোন দেশের রাজনীতি হয়েছিল? চীনের। এবার হচ্ছে যৌবনের গান মূলত কি? একটা প্রবন্ধ। এইগুলা মূলত ব্যাখ্যা দেওয়ার কিছু না। যৌবনের গান প্রবন্ধের বিষয়বস্তু কি? বিষয়বস্তু হচ্ছে যে যৌবনের প্রশস্তি। যৌবন বলতে যে কিছু একটা আছে, এটাই মূলত এখানে বুঝেছিলাম। এর বলতেছে যৌবনের গান প্রবন্ধে যৌবন বলতে কি বোঝানো? যৌবন বলতে বোঝাচ্ছে তারুণ্যের প্রাণ শক্তিকে যৌবন বলতে বোঝাচ্ছে। আচ্ছা, এরপর দেখি বলছে এবার হচ্ছে জীবন বৃক্ষ। মোতাহার হোসেন চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করে? নোয়াখালীর। কেউ আছে? নোয়াখালীর। মোতাহার হোসেন চৌধুরী বিশেষভাবে স্মরণীয় কোন আন্দোলনের জন্য? বুদ্ধিমুক্তির আন্দোলনের জন্য স্মরণীয়। বুদ্ধিমুক্তির আন্দোলনের নামটির সঙ্গে যুক্ত আছে মোতাহার হোসেন চৌধুরী। তারপরে বুদ্ধিমুক্তির আন্দোলনের অন্যতম কাণ্ডে হয়েছে মোতাহার হোসেন চৌধুরী। তারপর হচ্ছে সংস্কৃতির কথা গ্রন্থটি রচিত। সংস্কৃতির কথা গ্রন্থটা রচিত হয়েছে মোতাহার হোসেন চৌধুরী। এর হচ্ছে সিভিলাইজেশন গ্রন্থটা রচিত থাকে। সিভিলাইজেশনের বাংলা অনুবাদ করছে যে মোতাহার হোসেন চৌধুরী, যেটা হচ্ছে সভ্যতা নামে। আর এই সিভিলাইজেশনটা রচনা করছে যে ক্লাইভ বেল। এর হচ্ছে কনকোয়েস্ট অফ হ্যাপিনেস গ্রন্থ রচিত হয়েছে যা তোমার বার্টন রাসেল। কিন্তু এটার যে অনুবাদ গ্রন্থটা, এটা অনুবাদ গ্রন্থ রচনা করছে মোতাহার হোসেন চৌধুরী, যেটা সুখ নামে। এর হচ্ছে যে সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নেই, মানুষকে বড় করে তোলা। এখানে বড় করে তোলা বলতে কি বোঝাচ্ছে? মানসিক বৃদ্ধি করা। যে ধরনের মানুষ সংসার পরিপূর্ণ, স্বল্পমান, স্থলবুদ্ধি এবং সেদা জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ। বলছে যে স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষ কোনটি পরিপূর্ণ? সংসার পরিপূর্ণ। আর বলছে যে স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি ও জবরদস্তি। দেখো এখানে কিন্তু উত্তর দেওয়া আছে গো, কিন্তু আমি ঠিক কি বলছি? সংসার। উত্তর হবে সংসার।
স্বল্প প্রাণ স্থলবদ্ধ জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ তাদের কাজ কি? তাদের কাজই মূলত হচ্ছে ভালো কাজের অন্তরায় সৃষ্টি করা, ভালো কাজে বাধা সৃষ্টি করা। জীবন ও বৃক্ষ অনুযায়ী স্বল্প প্রাণ স্থলবদ্ধ জবরদস্তি মানুষের স্পর্শ লাভ করেনি, এটা হচ্ছে তাদের প্রেম ও সৌন্দর্য স্পর্শটা এটা লাভ করেনি তাদের মধ্যে, প্রেম ও সৌন্দর্য স্পর্শ। এদের একমাত্র দেবতার অহংকার। জীবন ও বৃক্ষের মধ্যে এই বাক্যে প্রকাশ পেয়েছে, কি প্রকাশ হয়েছে? প্রেম ও সৌন্দর্যহীন অবস্থাটা প্রকাশ হয়েছে, যে তাদের একমাত্র দেবতার অহংকার। বলছে বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়। কারণ কি? কারণ হচ্ছে বৃক্ষ হলো সার্থকতার প্রতীক। বৃক্ষ হয়েছে কি? সার্থকতার প্রতীক। আর জন্য মূলত তাকালে জীবনের উপলব্ধি সহজ হয়। মোতার হাসান চৌধুরী বৃক্ষের জীবনে কোন দুটি জিনিস উপলব্ধি করা পক্ষপাতী? এটা সার্থকতা ও সজীবতার দিকটা। এরপর দেখো জীবন ও বৃক্ষ প্রাণদের সজীবতা ও সার্থকতার জীবন্ত দৃষ্টান্ত হিসেবে কি উল্লেখ করছেন? বৃক্ষকে উল্লেখ করছিল। জীবন ও বৃক্ষ প্রাণদের রবীন্দ্রনাথ ঠাকুর নদীকে কিসের প্রতীক করতে চেয়েছেন? মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। মানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন জীবন ও বৃক্ষের নদীর কথা, আর জীবন ও বৃক্ষে মোতার হাসান চৌধুরী আমাদেরকে বোঝাইছে বৃক্ষকে নিয়ে, যে বৃক্ষই সব। এরপর গোপন ও নীরব সাধনা কার মধ্যে? বৃক্ষের মধ্যে। নীরব বাসে বৃক্ষ আমাদের কি শোনায়? সার্থকতার গান শোনায়। আবার জীবন ও বৃক্ষ প্রাণে কোন বৃদ্ধি মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করেছে? এটা হচ্ছে আত্মিক বৃদ্ধি মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করেছে। আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে প্রয়োজন বিচিত্র অভিজ্ঞতা, প্রচুর প্রেম, গভীর অনুভূতি, সবগুলাই। আচ্ছা সাহিত্যের শিল্পকলা, এটা আমরা আগে দেখছি, সাহিত্যের শিল্পকলা হতে প্রধান বিষয়। আচ্ছা উদ্দীপককে ভাবের প্রতিফলন করেছে জীবন ও বৃক্ষ প্রবন্ধের। আচ্ছা এনে উদ্দীপকটা নাই, যার ফলে আমরা এই কোশ্চেনটা স্কিপ করব। এবার নদী কবু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কবু নাহি করে দুগ্ধ পান, নিজ দুগ্ধ পান, সাধুর ঐশ্বর্য শুধু পরিহিত তরে। মানে সবগুলো কি পরের তরে, এখানে দেখো পরের তরে। নদী পানি খায় না, নদী মানুষকে দান করে পানি। তরুগণ কোনো তোমার কি কেন ফল খায় না, কিন্তু তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, এগুলো হচ্ছে মানুষকে দান করে সবগুলাই। উদ্দীপকের জীবন ও বৃক্ষ প্রাণে কোনটি ইঙ্গিত করেছে? ত্যাগের ব্যাপারটা ইঙ্গিত করছে। উদ্দীপক ও জীবন ও বৃক্ষ প্রাণের মানে বেসাদৃশ্য, মানে মিল নাই কোনগুলো ব্যাপারটা? অপরের অনিষ্ট সাধন এবং স্বার্থপরতা, এই দুইটা মিল নেই। আচ্ছা জীবন ও বৃক্ষ প্রাণের উৎস কি? জীবন ও বৃক্ষ প্রাণটা হচ্ছে সংস্কৃতির কথা বলতে থাকে। আচ্ছা এবার আমরা পরের যেটা আছে পরেরটাতে যাই। জীবন ও বৃক্ষ কি ধরনের লেখা? জীবন ও বৃক্ষ একটা প্রবন্ধ। তাহলে জীবন ও বৃক্ষ প্রবন্ধে তপোবণিক রবীন্দ্রনাথ বলতে যা বোঝাচ্ছে, তো অরণ্য বৃক্ষের বন্দনা বোঝাচ্ছে তপোবণিক রবীন্দ্রনাথ। এরপর গন্তব্য কেবল। আরেকটু তোমাদেরকে ডিস্টার্ব করি, সেটা হচ্ছে তোমরা যারা আমার হৃদয় বাইর কোর্সে ভর্তি হতে চাও, তোমরা 2-3 কোর্সে ভর্তি হয়েছে, ইনশাআল্লাহ সেটা পাবা। আর কথা বলবো কোর্সের কথা, তোমাদের মানে শেষ মুহূর্তে যদি ঘুরে দাঁড়ানোর ইচ্ছা থাকে তাহলে কোর্সে ভর্তি হতে পারো। সিকিউ সবকিছু পাবা, এ টু জেড পাচ্ছ, বাংলা দিতে পাচ্ছ, যা যা লাগে সব পাচ্ছ, তাহলে কেন ভর্তি হবে না বলো? দ্রুত সবাই ভর্তি হয়ে যায়। সৈয়দ মুস্তফা আলীর পৈতৃক নিবাস কোথায়? ওনার পৈতৃক নিবাস হচ্ছে তোমার সিলেটে। বলছে সৈয়দ মুস্তফা আলীর পিতার নাম কি? পিতার নাম হচ্ছে সৈয়দ সিকান্দার আলী। বলছে সৈয়দ মুস্তফা আলীর শিক্ষা জীবন অধিকাংশ সময় কোথায় কাটছে? এটা হচ্ছে শান্তিনিকেতনে। বলছে সৈয়দ মুস্তফা আলী কোন বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি লাভ করে? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে। সৈয়দ মুস্তফা আলী কত সালে স্নাতক ডিগ্রি লাভ করেছিল? এটা হচ্ছে 1926 সালে স্নাতক ডিগ্রি লাভ করেছিল সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ মুস্তফা আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছিল? এটা হচ্ছে জার্মানি ব্রন বিশ্ববিদ্যালয়, যেটা আছে জার্মানি ব্রন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছিল। গন্তব্য কাবুল প্রবন্ধটি কার লেখা? এটা তো সবাই পারবো, সৈয়দ মুস্তফা আলী। গন্তব্য কাবুল ভ্রমণ কাহিনী লেখা কোথায় থেকে তার্ডে উঠছিল? লেখক মূলত হাওড়া স্টেশন যেটা আছে, এই হাওড়া স্টেশন থেকে উঠছিল। বলছে এটা ইউরোপিয়ানদের জন্য কি বলছিল? ফিরিঙ্গি মানে কি? ফিরিঙ্গি মানে সেটা তোমার সাদা চামড়ার লোক আর কি, নেটিভ ইংরেজ। বাংলা শব্দের কোথায় অনুসার যোগ করলে সংস্কৃত যে শেষে, শব্দের শেষে যদি যোগ করে তাহলে অনুসার শেষে হয়। গন্তব্য কাবুল ভ্রমণ কাহিনীতে ফিরিঙ্গি কোথাকার নেটিভ? তালতলা নেটিভ ছিল ফিরিঙ্গি। গন্তব্য কাবুল ভ্রমণ কাহিনীতে লেখকের ভ্রমণের উৎসাহ চুপচাপ ছিল, কারণ একা ছিল। তুমি একা একা কোথাও যাইলে দেখবে যে ভালো লাগবে না, তুমি সেটা যে কোনো জায়গায় যাও একা যাইলে দেখবে যে তোমার ভালো লাগবে না, কেমন জানি মনে হবে যে আলগা আলগা লাগবে, যে কি করবো না করবো, কার সাথে কথা বলবো, এরকমটা। এটাই লেখকের বলছে। গন্তব্য কাবুল ভ্রমণ কাহিনীতে উল্লিখিত সুদর্শন তরবারি কোথাকার ছিল? এটা দামেস্কের ছিল, একটা তরবারি ছিল, এই তরবারিটা ছিল দামেস্কের। রাস্তার উপরে রাহাজানি না করে সত্যি ইংরেজ কাদের 2 টাকা করে কাজ না দেয়? এটা হচ্ছে যারা এসে যা তোমার পাঠান, তাদেরকে কাজ দিচ্ছে ইংরেজ 2 টাকা করে। দুনিয়ার সব পরীক্ষা পাস করছে সবচেয়ে বড় পরীক্ষা কোনটা? লেখকের মতে কাইবার পাস পড়তে এসেছে সবচেয়ে বড়, মানে কাইবার পাস করে এমন একটা সরু রাস্তা, যে রাস্তাটা 2 পাশে মনে হচ্ছে পাথর, উপর মানে যে উঁচু উঁচু পাহাড়ের পাথর, যে কোনো সময় পাথর পেলে তুমি শেষ, জীবন শেষ। ঠিক আছে কি? এই রাস্তাটা পার হওয়াটাই মূলত হচ্ছে জীবনে বড় পরীক্ষা। সৈয়দ মুস্তফা আলী গন্তব্য কাবুল শীর্ষক রচনাটি কোন গ্রন্থ থেকে আছে? দেশে বিদেশে গ্রন্থ থেকে আছে। সৈয়দ মুস্তফা আলী রচিত গন্তব্য কাবুল কি? একটা হচ্ছে ভ্রমণ কাহিনী। এটা গন্তব্য কাবুল রচনায় লেখক কাকে অন্তত বন্ধুসুলভ বলে মনে করছে? এটা হচ্ছে যার যে বেতার কর্তা, এই বেতার কর্তাকে মূলত বন্ধুসুলভ বলে মনে করছিল।
গন্তব্য কেবল ভ্রমণকারী পাঠকের পরিচয় ঘটে লেখকের জীবনবোধের সাথে। তারপর বলছে তোমার দাঁড়ায় থাকতে থাকতে মনে শৈল কেমন হয়ে গেছে না, জীবনবোধের সাথে সাহিত্য ভান্ডারের সাথে নিজস্ব শিল্প বৈশিষ্ট্যের সাথে। এটা বলতেছে জীবনবোধ এবং নিজস্ব শিল্প বৈশিষ্ট্যের সাথে এটা মিল পাওয়া যায়। এবার হচ্ছে কারা কাইবার পাস দিয়ে বাড়ি রেলওয়ে নির্মাণ করেছিল, যারা হচ্ছে ব্রিটিশ, তারা মূলত ব্রিটিশ মূলত বাড়ি রেলওয়ে নির্মাণ করেছিল। টাট্টু ঘোড়া টানা 2 চাকার গাড়ি কি বলা হয়? টাট্টু ঘোড়া টানা 2 চাকার গাড়ি কি টাঙ্গা বলা হয়? বাতাসে যে আকবর সাহেব তার কয়েকজন বন্ধুর সঙ্গে কক্সবাজার ঘুরতে যান। যাত্রাপথে বিরতিতে তিনি হোটেলে ঢোকেন। সবকিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন যে তিনি অবাক হয়ে যান। তার অনেক স্বস্তিবোধ এবং তৃপ্তি করে রাতের আহার পুনরায় গাইড রুটে। অধ্যাপকের যাত্রীবিতে হোটেল গন্তব্য কেবল রচনা কিসের সঙ্গে মিল আছে? এটা সরায়ের সাথে মিল আছে। এরপর দেখে বলছে যে উভয়ের মধ্যে অমিল কোনটা? অমিল হচ্ছে পরিবেশ এবং খাবারের মধ্যে মিল আছে, অমিল। এবার যদি দেখি অধ্যাপকের বাবার তো ফুটে উঠছে, অধ্যাপকের বাবার তো ফুটে উঠছে সাহিত্য পাঠে মনোরঞ্জন করে। আচ্ছা, এটা আমরা আগের কোশ্চেন থেকে চলে আসছে আরেকটা। এবার হচ্ছে মাসপেশি। শকুনরা উড়ে এসে বসেছে পাতা শুনে শুকনো গাছটায়। এখানে শকুন কিসের প্রতীক? শকুন মূলত এখানে হচ্ছে মনন্তরের প্রতীক। কিসের প্রতীক? মনন্তর। এনে উত্তর দেওয়া আছে কি? অপশক্তি। অপশক্তি না, এটা কি? মনন্তরের প্রতীক ছিল। তারপর হচ্ছে চল চল চোখে আল্লাদি দিকে কে তাকাইছিল? বুরুর রহমান। বুরুর রহমানের মেয়ে এসে কিছুদিন আগে মারা গেছিল। আচ্ছা কি এর জন্য চল চল চোখে আল্লাদি দিকে তাকাইছিল বুরুর রহমান, তার মেয়ের কথা মনে করি। এর বলতেছে যে মাসপেশি গল্পে দারোগা বাবু কার সাথে বসে আছেন? দারোগা বাবুর সাথে বসে আছেন গোকুল। কানাই চৌকিদার ব্যবচাকা কার কারণ কি? মাসপেশি আকস্মিক চিৎকার করেছিল, বুঝছো কি? এই মাসপেশি আকস্মিক চিৎকার করার কারণে কানাই চৌকিদার কি ব্যবচাকা গায়ে যায়, বুঝছো কি? তারপর তাড়াতাড়ি চলে যায়। উত্তর কি? মাসপেশির আকস্মিক চিৎকার। কানাই ও তার সহযোগীদের ব্যবচাকা কার অন্ত তাৎপর্য হয়েছে মূলত কি? মাসপেশির যে প্রতিবাদী চেতনা, এই চেতনা দেখা। এরপর মাসপেশির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ কি? এই যে আল্লাদির দায়িত্ব কাজের প্রথমে মাসি এবং পেশি একজন আরেকজনকে দেখতে পারতো না, মানে যে একজনের দা কুমড়া সম্পর্ক ছিল। কিন্তু পরবর্তী যখন আল্লাদি তাদের কাছে আসলো তখন আল্লাদির দায়িত্ব নেওয়ার জন্য তারা দুজনে এক হয়ে গেছে। এর বলছে যে কি বিক্রি করে মাসপেশি যোগীকে ভালো মন্দ 10টা জিনিস খাওয়া হয়েছে? ছাগলটা বিক্রি করে। জামাই মানুষ তো আসছে, ছাগল বিক্রি করে খাওয়া হয়েছে। মাসপেশি তাদের সংগ্রামী জীবনে নিচে কোন কাজটির সাথে সম্পৃক্ত ছিল না? অন্যের বাসায় কাজ করা, এটার সাথে সম্পৃক্ত ছিল না। দান বানা, কাঁথা সেলাই করা, ডালের বড়ি বাচ্চা সবগুলোর সাথে ছিল। বলছে যে যোগ আর সেই যোগ নেই বলতে যোগ চরিত্রে কোনটি বোঝানো হয়েছে? যোগ চরিত্রে বোঝানো হয়েছে তোমার চারিত্রিক পরিবর্তন। চারিত্রিক পরিবর্তন যে ব্যাপারটা, এই ব্যাপারটা বোঝানো হয়েছিল। এবার হচ্ছে ঈশ্বরতন্দার ঘুরে কে শিউরে উঠেছিল? ঈশ্বরতন্দার ঘুরে আলহাদি শিউরে উঠেছিল। বলছে মাসপেশি গল্পে রসুন চালায় যা পেটে মাসপেশি বাইরে যায়। এখানে রসুন চালায় কি হতে হয়েছে? রসুন চালায় এখানে রান্না করতে হয়েছে। মাসপেশি গল্পটি প্রথম প্রকাশিত কোন পত্রিকায়? পূর্বাশা পত্রিকা। কোন পত্রিকায়? পূর্বাশা। তোমরা প্রত্যেকটা কবিতা একটু ভালো করে দেখবা, মানে গল্প কবিতা যে কোনটাতে কোনটা প্রকাশ, মানে কোথায় প্রকাশিত ছিল। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেছে? 1908 সালে দুমকাই জন্মগ্রহণ করে মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃব্যদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ছিল, পিতৃব্যদত্ত নাম। দিবারাত্রির কাব্য কি জাতির রচনা? দিবারাত্রির কাব্য হচ্ছে একটা মূলত উপন্যাস। একটা কি উপন্যাস? এটা দিবারাত্রির কাব্য। অনেকে কাব্য দিয়ে দিবে যে দিবারাত্রির কাব্য নাম যেতে তাহলে এটা কাব্য, কিন্তু কাব্য না, এটা একটা উপন্যাস। এরপর সে অসব একরকম ছেড়ে দিয়েছে যুগ। এখানে অসব বলতে কি বলেছে? অসব বলতে এখানে তোমার নেশা করা, নেশা করাকে বুঝেছে অসব। আচ্ছা, মাসপেশি গল্পে বজ্জাত হোক কোন হোক জামাইতো বাক্যটিতে কি বলছে? প্রথা অনুগত। প্রথা অনুগত কারণ হচ্ছে তোমার আমাদের সমাজে এরকম একটা আছে, জামাই মানুষ আছে, জামাই যতই খারাপ হোক তারপর তার আদরের শেষ নেই, এটা আর কি। আর বলতেছে মাসপেশি আল্লাদিকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল যে শক্তি দ্বারা, তা হচ্ছে ঐক্য, পেশি শক্তি, সাহস। মূলত তার মধ্যে যে সাহস ছিল, যে সাহস এবং ঐক্য ছিল, এই সাহস এবং ঐক্যের কারণে মূলত বাঁচাতে পারছে। যে মাসপেশি আল্লাদিকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাতে সক্ষম হয়েছে যে শক্তি দ্বারা, তা হচ্ছে মূলত তার যে একটা ঐক্য এবং তার যে একটা সাহস। এটা পেশি শক্তি তার মাসপেশি ছিল না। পেশি শক্তি যে বাঁচাবে হচ্ছে ঐক্য এবং সাহস। উত্তরটা একটু মিষ্টি আছে। বলছে মাসপেশি গল্পে প্রকাশ পেয়েছে নারী লাঞ্ছনা, চিত্ত, তৎকালীন সমাজ ব্যবস্থা, প্রান্তিক জীবনের অসাহিত্য, সবগুলোই। আর বলছে দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে। মাসপেশি গল্পে এই বাক্যের প্রকাশ পায় বাবুর সাথে দারোগা বাবুর সম্পর্ক আছে। দারোগা বাবুর হুকুম পালন করতে হবে। দারোগা বাবু মাসপেশির বিচার করতে এসেছে। 1 ও 2, এটা বলতে 1 ও 2। বলছে নানা তুচ্ছ কারণে হাসিবুলের স্ত্রী নাসিমাকে মারধর করে। কয়েকদিন আগে প্রচন্ড মারধর করেছে বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য। অধ্যাপক হাসিবুলের সঙ্গে মাসপেশি গল্পের সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটা? এটা সাদৃশ্যপূর্ণ চরিত্র হচ্ছে যোগ। কি হবে উত্তর? যোগ। যোগ কি মারধর করেছিল কাকে? আল্লাদিকে। উত্তরটা একটু মিষ্টি আছে, মানে উত্তরে এখানে যেটা দেওয়া আছে। উপযুক্ত সাদৃশ্যের কারণ নারীর প্রতি অবজ্ঞা, নাকি নারীর প্রতি লুলুপতা ও নারীর প্রতি নিষ্ঠুরতা? বুঝছে কি? নারীর প্রতি লুলুপতা এবং নারীর প্রতি কি নিষ্ঠুরতার ব্যাপারটা। এরপর দেখি একটু না, 1 মিনিট। এটা হচ্ছে উপযুক্ত সাদৃশ্যের কারণ নারীর প্রতি অবজ্ঞা এবং নারীর প্রতি যে নিষ্ঠুরতা, এটা
নারীর লুলু পতার ব্যাপারটা না, এটা মূলত নারীর প্রতি একটু নিষ্ঠুর ছিল এবং কি নারীর প্রতি। আচ্ছা একটু যদি ব্যাপারটা একটু যদি দেখি যে কি বলছে, হাসিবুলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কারণ কি? হাসিবুলের সাথে সাদৃশ্যপূর্ণের কারণ কি? আমরা এরপর দেখো কি বলছে যে কপিল দাস মোর শেষ কাজ, এটা লিখছে কি শওকত আলীর। শওকত আলীর জন্মস্থান কোথায়? শওকত আলীর জন্মস্থান কোথায় ছিল? উত্তর দিনাজপুর। দিনাজপুর আছে, উত্তর দিনাজপুর আছে, দক্ষিণ দিনাজপুর আছে, পশ্চিম দিনাজপুর, এটা মূলত উত্তর দিনাজপুর। এর বলছে যে শওকত আলীর রচিত গ্রন্থ কি? জাহান্নামতে বিদায়, প্রকৃত প্রদোষ, প্রদোষ প্রাকৃতের জন্য নাকি পিঙ্গল আকাশ? এটা হচ্ছে পিঙ্গল আকাশ, আর আছে কি, আর আছে প্রদোষ প্রকৃত জন, প্রদোষ প্রাকৃত জন। এর বলছে যে কপিল দাসের মতে সংসারে অনেক ভিতরে শান্তদের নির্বাচনে একটা কি আছে, স্রোত আছে। কপিল দাসের বাবার নাম কি? কপিল দাসের বাবার নাম হচ্ছে দিবু দাস। কপিল দাস মোর কে ছিল? কপিল দাস মোর বিদ্যা একজন সাঁওতাল ছিলেন। কপিল দাস মোর শেষ কাজ গল্পে সুখদেবের বেটার নাম কি? সুখদেবের বেটার নাম হচ্ছে চতুর্মাঝি। মমু শব্দের অর্থ কি? মমু শব্দ হচ্ছে নীলগাবি। এবার হচ্ছে কপিল দাস মোর শেষ কাজ গল্পে কোন শহরে টাঙ্গা নদীর কথা বলেছে? এই কেউ কি এখানে তোমরা ঠাকুরগাঁর কেউ আছো? এই ঠাকুরগাঁর কথা বলেছে এখানে। বলছে কপিল দাস মোর শেষ কাজ গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে লেলিয়ান শান, এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। লেলিয়ান শান গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? এটা হচ্ছে 1977 সালে প্রকাশিত হয়েছে লেলিয়ান শান গ্রন্থটা। কপিল দাস মুখ কোন সম্প্রদায়ের ছিল? এটা হচ্ছে মূলত ছিল সাঁওতাল সম্প্রদায়ের। তা হচ্ছে টাঙ্গনের স্রোত আজকাল শান্তভাবে থাকে, আসমানের শান্ত শীতের মতো, কান্দরের শান্ত শীতের মতো, দিগন্তের শান্ত শীতের মতো, সবগুলাই। এর বলছে যে কপিল দাস মুর ভাবনায় সংসারের অনেক ভেতরে বয়ে চলা স্রোতটির নাম কি? শান্ত, দৃঢ়, নির্বিচ্ছিন্ন, তিনটাই। আর হচ্ছে কপিল দাস মুর ভাবনায় সংসারের ভেতর দিয়ে বয়ে চলা স্রোতটির বৈশিষ্ট্য হচ্ছে কাঁপনহীন, উত্তেজনাহীন এবং চিৎকারহীন। এরপর বলতেছে দেখছে রবীন্দ্রনাথ ঠাকুর 2 বিঘা জমি কবিতায় দেখা যায় জমিদার উপেনের জমিতে বাগান করতে চায়, কিন্তু উপেন জমি দিতে চায় না। তখন জমিদার জোর করে উপেনের জমি দখল করে, কিন্তু উপেনের মধ্যে কোন প্রতিবাদী স্বরূপ দেখা যায় না। সে শুধু ঈশ্বরের কাছে বলে রাখে। উদ্দীপক উপেনের সাথে বিয়ের সাথে সদৃশ হচ্ছে কি? এটা হচ্ছে কপিল দাস। কারণ কপিল দাস কিন্তু কি প্রতিবাদ করছে, কিন্তু এখানে উপেন প্রতিবাদ করে নাই। উদ্দীপকে উপেনের মতো বাপ সলামর মানুষকারীদের মধ্যে প্রকাশ পেয়েছে যে আচরণ, এগুলো সবগুলো বাড়িদির ননসর, রাগ নেই, জ্বালা নেই। বলছে 3 ছেলের বাবা রহমত মিয়া বয়সের বাড়ি নুয়ে পড়ছে বলে ছেলেরা তাকে মূল্য দিতে চায় না। বাড়ির ক্ষেত্রে কোনো পরামর্শ রহমতকে যোগ করে না। একদিন বাড়িতে ডাকাত পড়লে ছেলে বউয়েরা দিশেহারা হয়ে পড়ে। তখন রহমত তার কাঠের নিচ থেকে রামদা নিয়ে এসে একা ডাকাত দলের সঙ্গে সামনে দাঁড়ায়। বাবাকে দেখে ছেলেরা অনুপ্রাণিত এবং বাবার সাথে ডাকাতের প্রতিহত করে। কপিল দাস গল্পের শেষ কাজ কোন চরিত্রকে প্রতিনিধিত্ব করেছিল? এই যে রহমত মিয়া তো কপিল দাসকেও সে করে। প্রতিনিধিত্বকারী চরিত্রটি হচ্ছে তোমার মূলত স্বাজাত্যবোধ, বলিয়ান এবং ভূমি রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। না, ভূমি রক্ষায় নিজের মূল্য পেতে উৎসুক না, প্রথম যেটা। এরপর দেখি, এরপর আছে নেকলেস গল্পের পুরো নাম কি? লেখকের পুরো নাম হচ্ছে হেনরি রেন্ডি আলবার্ট গিয়োদাম মুপাসান। সাহিত্যের ক্ষেত্রে গিয়োদাম মুপাসান দৃষ্টিভঙ্গি কেমন ছিল? নিরপেক্ষ। সে নিরপেক্ষ ছিল, সাহিত্যের ক্ষেত্রে নিরপেক্ষ একটা ভাব ছিল। গিয়োদাম মুপাসান কত সালে মৃত্যুবরণ করেছিল? 1894 সালে। সরি 1894 বলছে, 1893 সালে মৃত্যুবরণ করেন। 1893 সালে মৃত্যুবরণ করে গিয়োদাম মুপাসান। গিয়োদাম মুপাসান কত সালে মৃত্যু? এটা কোশ্চেনটা আবার একটু চলে আসছে। পূর্ণেন্দু দস্তিদার কোন ধরনের লেখক হিসেবে খ্যাতি অর্জন করে? সমাজ বাবক লেখক হিসেবে খ্যাতি অর্জন করেছেন পূর্ণেন্দু দস্তিদার। বীরকন্যা প্রতিলতা গ্রন্থের লেখককে? এই পূর্ণেন্দু দস্তিদার। তারপর আছে যে কোনটি পূর্ণেন্দু দস্তিদারের অনুবাদ গ্রন্থ? শেখবের গল্প। জনশিক্ষা মন্ত্রী তার নিজ বাসগৃহ মসি ও মাদাম লুসিলের উপস্থিতি কামনা করেছিল কত তারিখে? এটা 18 জানুয়ারি। মিস্টার লুইসেলের আমন্ত্রণ পত্র মানে লুইসেলের প্রাপ্ত আমন্ত্রণ পত্র অনুযায়ী কত তারিখে জনশিক্ষা মন্ত্রীর বাসগৃহে আমন্ত্রণ পান? 18 জানুয়ারি। মাদাম লুইসেলের মনে সর্বদা দুঃখ বিরাজ করে কেন বিরাজ করছিল? কারণ আকাঙ্ক্ষার সাথে প্রাপ্তির মিল না থাকে। এবার আছে যে তার বাসকক্ষে দারিদ্র, হতশ্রী দেয়াল, জিন চেয়ার এবং বিভিন্ন জিনিসপত্রের জন্য সে ব্যতীত হলো। লেকটেস গল্পে মতেলাদার এই অনুভূতির কারণ কি? এই অনুভূতির কারণ হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা। এরপর গোয়ালা সুন্দরী কন্যা রাবেয়ার স্বামীর কাছে স্বামীর অসচ্ছলতার কারণে অত্যন্ত অসন্তুষ্ট। উদ্দীপকে রাবেয়ার সাথে নিচে কোন চরিত্রের মিল আছে? এই যে মাদাম লুইসেল। এর বলছে যে থিয়েটারে যাওয়ার সময় যে পোশাকটি মাদাম লুইসেল পরে সেটা তার স্বামীর কাছে কেমন লাগে? খুবই সুন্দর লাগছে। নেকলেস গল্পে মতেলাদার পোশাক তৈরি কত টাকা করছে? 400 পা। নেকলেস গল্পে মতেলাদার পোশাক তৈরিতে কত খরচ হয়েছে? 400 পা। এটা তো আমরা জানি, আগে জানছি। এর বলছে নেকলেস গল্পটি শিক্ষণীয় দিক কোনটা? শিক্ষণীয় দিক হচ্ছে নিজের সমর্থন অনুযায়ী চলা, নিজের সমর্থন অনুযায়ী চলা উচিত করে, এই শিক্ষণীয় দিক। নেকলেস গল্পে মাদাম লুইসেলের চরিত্রটি প্রতিফলিত হয়েছে, এটা হচ্ছে জীবনবোধের স্বল্পতা। আর বলছে যে ভাগ্যের লিখন যায় না খণ্ডন উক্তিটির সঙ্গে নেকলেস গল্পে কোন চরিত্রটা মিল আছে? মাদাম লুইসেল এবং মিস্টার লুইসেল, এরা দুজনের জীবনটা মিল আছে। মূল নেকলেস গল্পটি কোন ভাষায় রচিত? এটা হচ্ছে ফরাসি ভাষায় রচিত।
আচ্ছা, ফরাসি ভাষায় নেকলেস গল্পের শুদ্ধ বানান কি? লা পারো, PARU। আর হচ্ছে লা পারো সর্বপ্রথম কত সালে প্রকাশিত এবং ইংরেজি ভাষায় অনুদিত হয়? এটা হচ্ছে 1884 সালে প্রকাশিত হয়েছিল এবং ইংরেজি ভাষায় অনুদিত হয়েছিল। লা গুলাস কি? লা গুলাস একটা ফরাসি পত্রিকা। লা গুলাসে কত সালে নেকলেস গল্পটি প্রকাশিত হয়? এটা হচ্ছে 1884 সালে প্রকাশিত হয়েছিল। নেকলেস গল্পটি বিপুল জনপ্রিয়তা লাভ করার কারণ কি? আকর্ষণীয় যে সমাপ্তি, এই আকর্ষণীয় সমাপ্তির কারণে মূলত নেকলেস গল্পটা বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। সম্মান প্রদর্শন করার জন্য কোথায় মহিলাদের মাদাম বলে সম্বোধন করা হয়? এটা হচ্ছে ফ্রান্সে। সেটিন কি? সেটিন হচ্ছে তোমার মিশ্রণ বস্তু। বলছে শৈবাল ডিগ্রি বলে উচ্চ করিসি লিখে রাখো এক ফোঁটা দিলাম শিশির। অধিপ্রকাশের সাথে নেকলেস গল্পে বিপরীত প্রকাশ পেয়েছে যে বৈশিষ্ট্য ধারণ করে। এটা মূলত হচ্ছে তোমার 1 ও 2 মানে পারস্পরিক সহযোগিতা এবং সহমত প্রকাশে। বলছে যে মাদাম লিসেল তার সহপাঠীর সাথে দেখা করে ফিরে এসে কষ্ট থাকতো কারণ কি? বান্ধবী ধনী হয়, নিজের আর্থিক অবস্থার কথা ভেবে। এরপর দেখো নেকলেস গল্পে বল নাচের দিন মাদাম সবচেয়ে লুইসেল ছিল সবচেয়ে সুন্দরী, সুরুচি এবং হাসুমি তিনটাই। বলছে স্বামী ধনৈশ্বর্য মুগ্ধ ছিল নিরক্ষর সুন্দরী সালমা নিয়ত নতুন রূপে স্বপ্ন জাল মানে স্বামীর কাছে তার বায়না শেষ নেই। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী মানুষের পঙ্গুত্ব বরণ করে শিশু সন্তান সহ সালমান দেশে পড়ে। সালমান সঙ্গে নেকলেস গল্পে মহিলাদের মানে মিল নাই কোন দিকটা? মিল নাই সেটা সচ্ছলতা। এরপরে সেটা নেকলেস গল্পে কোন বৈশিষ্ট্য উদ্দীপকে প্রতিফলিত হচ্ছে? অপরিণামদর্শিতা। বলছে বড় লোকের আত্মীয় বাড়িতে যাওয়ার জন্য তাহমিদ বন্ধু দামি মোটরসাইকেল দাঁড় নেয়। রাতে গাড়িটি চুরি হয়ে যায়। সেই বিষয়টি বন্ধুকে জানালে বন্ধু বলে কি আর করা, যা হবার তো হয়েছে। উদ্দীপকে তাহমিদ নেকলেস গল্পে কোন চরিত্রে প্রতিনিধিত্ব করছে? এটা মাতলাদা। বলছে উদ্দীপকের তুলনায় নেকলেস গল্পের পরিসমাপ্তি অধিক আকর্ষণীয়। আচ্ছা, খুব বেশি গয়না কিংবা দামি আসবাব ঘরে না থাকলেও দুঃখ নেই নীলার, দুবেলার দুমুঠো খেতে পেলে সে খুশি। এমন কথা আছে যে উদ্দীপক নীলার সঙ্গে নেকলেস গল্পে মাদাম লিসের চরিত্রটি তুলনা করা যায়। তুলনা করে দুইজনে বিপরীত মুখী। কারণ এবারে ইচ্ছে দুই মেলা দুই মুঠো খাইতে পারলেইছে, আর মাতেলাদার এইটা না, মাতেলাদার এসে খাইতে হবে প্রচুর, মানে সেটা বিলাসীপূর্ণ ছিল। এবার এসে আমরা সর্বশেষ গল্পে চলে আসলাম। তোমরা লাস্ট গল্পটা তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। লেখক হিসাবে আখতারুজ্জামান ইলিয়াসের বিশেষত্ব হচ্ছে তার লেখার গুণগত উৎকর্ষ। রেইনকোট গল্পে টুটে তার একটা হাসি পেছনে থাকে। আমি কার কথা বলেছে? এটা হচ্ছে বিলানিসে নৌলুদার কথা বলেছে। রেইনকোট গল্পের প্রেক্ষাপটে নিহত কোন বিষয়টির প্রতি লেখক সবচেয়ে বেশি সচেষ্ট ছিলেন? এটা মূলত হচ্ছে নৌলুদার যে দেশপ্রেম, এই দেশপ্রেমের ব্যাপারটা। রেইনকোট গল্পে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? নৌলুদা দেশপ্রেম, এটাই প্রাধান্য পাইছে। বারবার দেখো যে নৌলুদা সরি হি ইজ নট প্রফেসর। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে প্রফেসর যে ছিল আফাজ আহমেদ, এই প্রফেসর আফাজ আহমেদ। মুক্তিযুদ্ধের সময় নুরুলহুদা কয়বার ভাষা পরিবর্তন করেছিল? 4 বার ভাষা পরিবর্তন করে নুরুলহুদা, 4 বার। নুরুলহুদার এক্সট্রা ততষ্ট পাকতে হয় কেন? কেন পাকতেছিল? মিন্টুর জন্য। বলছে রেইনকোট গল্পে প্রিন্সিপালের নাম কি? প্রিন্সিপালের নাম হচ্ছে এখানে মিন্টু দিয়েছে। প্রিন্সিপালের নাম এখানে অপশনে নাই। প্রিন্সিপালের নাম হচ্ছে ডক্টর আফাজ আহমেদ। মিলিটারিরা নুরুলহুদাকে ধরে নিয়ে যায় কেন? কেন নিয়ে গেছিল ধরে? মিসক্রিয়ান্টটা তার নাম বলছিল বলে তাই। রেইনকোট গল্পে প্রিন্সিপাল যেমন প্রকৃতির মানুষ, বিতু দেশবিরোধী তু সম্বন্ধে তিনটাই। বলছে মিরপুরে বিল দিয়া 2 নৌকা বোঝাই করে আইছিল। রেইনকোট গল্পে উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মূলত দোকানদারদের। দোকানদার একটা চুক্কা ছিল, এই চুক্কা কিন্তু বলছিল। এইগুলো হলো পাকিস্তানের শৈলী কাটা, কারণ এগুলো হলো জাতীয়তাবাদ জায়গায় রাখে, দেশপ্রেমকে উজ্জীবিত করে, যুদ্ধের জয়ে প্রেরণা জাগে। এটা ছিল সবগুলাই। মানে এগুলো শৈলী কাটা বলতে শহীদ মিনারকে বুঝেছিল। রেইনকোট গল্পে প্রিন্সিপাল আজকাল কাকে তুয়াজ করে? আকবর সাজিদ আছে না? আকবর সাজিদ, উদ্দুর প্রফেসর আকবর সাজিদকে। রেইনকোট গল্পে উদ্দুর প্রফেসর নাম কি? একটু আগে বললাম, আকবর সাজিদ। রেইনকোট গল্পে মুয়াজ্জিন যেই দিন মারা যায় সেই দিন রাতে নুরুলহুদার ঘুম না হওয়ার কারণ কি? না হওয়ার কারণ হচ্ছে ট্যাঙ্কের হুঙ্কার, মেশিন গানের আওয়াজ এবং মানুষের কাতরানি, এই ব্যাপারগুলো। এবার রেইনকোট গল্পে আনঅথরাইজড কনস্ট্রাকশন বলতে বুঝেছিল শহীদ মিনারটাকে। এবার হচ্ছে যে রেইনকোট গল্পে মিরপুরে বিল দিয়ে আসা নৌকায় কি ছিল? অস্ত্র ছিল। মিরপুরে বিল দিয়ে 2 নৌকা বোঝাই করে আইছিল, এরকম বলছিল কিন্তু। এরপর রেইনকোট গল্পে কে এপ্রিল থেকে বাংলা ভাষা ছেড়ে দিয়েছিল? এপ্রিল থেকে বাংলা ইসাক মিয়া কি এপ্রিল থেকে বাংলা বলা ছেড়ে দেয় রেইনকোট গল্পে। রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক? রেইনকোটটা আসলে কিসের প্রতীক? এটা হচ্ছে দেশপ্রেমের একটা প্রতীক ছিল রেইনকোট। রেইনকোটটা গায়ে দেওয়ার পরে নুরুলহুদার মনের মধ্যে একটা দেশপ্রেম চলে আসছে এবং সাহস সঞ্চারিত হয়েছিল। রেইনকোট গল্পে নুরুলহুদা কোন বিষয়ে লেকচার ছিল? নুরুলহুদা ছিল কেমিস্ট্রি বিষয়ে লেকচার। বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার জার্মান বাহিনী রাশিয়া আক্রমণ করে মস্কোর দ্বারপথে চলে আসে, কিন্তু প্রচন্ড শীত আর বরফে বিপর্যস্ত হয়ে তারা পরাজয়ের মুখে পড়ে। বলছে উদ্দীপকে জার্মান বাহিনী প্রচন্ড শীত আর বরফে বিপর্যস্ত হয়। রেইনকোট গল্পে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশে কোন ঋতুর কথা মনে করে দেয়? বাংলাদেশে মনসুন, আপনার বর্ষা ঋতু, এটার কথা মনে করে দিচ্ছে। উপযুক্ত ঋতু রেইনকোট গল্পে কিভাবে জেনারেলের ভূমিকা অবতীর্ণ হয়েছিল? এটা হচ্ছে তোমার মানে জেনারেলের ভূমিকা, এটা শত্রুকে বিপজ্জনক পরিস্থিতিতে ঠেলে দিয়ে শত্রুর মানসিক শক্তি বৃদ্ধি করে, শারীরিক বিপর্যস্ত
এটাকে সূত্রকে বিপজ্জনক পরিস্থিতিতে ঠেলে দিয়ে মূলত তোমার ঋতুটি গল্পটি জেনারেল ভূমিকা উপরে দিয়েছিল, যে সূত্রকে বিপজ্জনক পরিস্থিতিতে ঠেলে দিয়ে। এবার হচ্ছে যে ঋতু রেইনকোট মানে উপযুক্ত ঋতু রেইনকোট করবে কিভাবে জেনারেল, এটা আমরা একটু আগে দেখছি। এখানে অপশনটা কিন্তু ভুল আছে, মাথায় রাখতে হবে উত্তরটা। এবার হচ্ছে সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকি রয়, জলে পরিমাণে তার কাজ তবু মাতানো আবার নয়। উদ্দীপকে তবু মাতানো আবার নয় পঙ্গটিতে রেইনকোট গল্পে কোন চরিত্রের সাদৃশ্য আছে? এটা হচ্ছে নুরুল হুদা। বলছে উদ্দীপকের রেইনকোট গল্পে যে বিষয়বস্তুকে নির্দেশ করা হয় তা হলো, তা কি? তা হচ্ছে মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ, স্বাধীনতা বাঙালি দৃঢ়পত্তে পাকিস্তান হত্যা ধ্বংস হয়েছে। এক এবং 2 মানে মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ হয়েছে, পাকিস্তানের হত্যা ও ধ্বংস হয়েছে, স্বাধীনতা বাঙালি দৃঢ়পত্ত। আচ্ছা, উদ্দীপকের রেইনকোট গল্পের বিষয়বস্তু নির্দেশ করে হচ্ছে তোমার দেখছে কি বলছে যে সাভার বাংলাদেশ এই পৃথিবী অবাক থাকে জলের পরিমাণ চারকা তবু মাথানো আবার নাই। আচ্ছা, এটা হচ্ছে স্বাধীনতার জন্য বাঙালি দৃঢ়পত্ত ছিল এবং মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণের ব্যাপারটা এখানে তুলে ধরে পাকিস্তানের হত্যা করেছে। 1 ও 2 ও 3 উত্তর কি হবে? মোরা একটি পুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখে হাসির জন্য অস্ত্র দিই। উদ্দীপকে মোরা রেইনকোট গল্পের কোন চরিত্রগুলোকে মনে করে দিয়েছিল? এটা মিন্টু এবং নুরুল হুদাকে মনে করে দিয়েছিল। এরপর যদি মনে রাখি যে উদ্দীপকে মানে এই উদ্দীপকটার সাথে রেইনকোট গল্পে কোন দিকটা প্রতিফলিত হয়েছে? এটা হচ্ছে সাহস এবং দেশপ্রেম, সাহস এবং দেশপ্রেমের দিকটা প্রতিফলিত হয়েছে। এরপর হচ্ছে যে মুক্তিযুদ্ধ চলাকালে রাহাত ভাবলো দেশের এই সংকটময় মুহূর্তে আমি নিশ্চিন্তে ঘরে বসে থাকতে পারি না, তাই এলাকার 10 জন যুবককে সাথে পরামর্শ করে পাড়ি জবাই প্রশিক্ষণ নেয়। বলছে অনুচ্ছেদের রাহাত চরিত্রে ভাবনায় রেইনকোট গল্পের মধ্যে কি খুঁজে পাওয়া যায়? রেইনকোট গল্পে খুঁজে পাওয়া যায় মিন্টুকে যুদ্ধে চলে গেছিল। উক্ত সারদেশে অন্তর্নিহিত কারণ কি? স্বদেশ প্রেম, অসীম সাহসিকতা, স্বাধীনতার আকাঙ্ক্ষা, সবগুলো। বলছে 1971 সাল জুন জুলাই মাসে প্রচন্ড বর্ষা হচ্ছে, বৃষ্টির পানিতে রাস্তাঘাট ডুবে গেছে। এই বর্ষায় রাস্তার মধ্যে খাদ বুঝতে না পেরে পাকিস্তানি বাহিনী একটি জিপ উল্টে যায়। উদ্দীপকের প্রাকৃতিক অবস্থাকে রেইনকোট গল্পে কি নামে উপস্থাপন করেছে? জেনারেল মনসুব। এর বলছে যে এই বিষয়টি 1971 সালে গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কারণ পাকিস্তানের জন্য প্রতিকূল ছিল, পাকিস্তান এই বিষয়ে উদাসীন ছিল, পাকিস্তান এই বিষয়ে অনভ্যস্ত ছিল, পাকিস্তান এই বিষয়ে অনভ্যস্ত ছিল এবং পাকিস্তান জন্য এটা প্রতিকূল ছিল। বলছে কলেজ থেকে ঘরে ফেরার পথে ছাত্র পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে যায় মাহমুদ। পুলিশের বেদরক লাঠি পেটে সেদিন থেকে সে উঠে বাসন্দারা একনিষ্ঠ করবে। রেইনকোট কোন চরিত্রের সাথে সাদৃশ্য আছে? নুরুল হুদা। আচ্ছা, এরপর যদি আমরা দেখি একটু যে উদ্দীপকের রেইনকোট গল্পের যে প্রেক্ষাপটে প্রতিনিধিত্ব হলো তা হয়েছে তার স্বাধীনতা সংগ্রাম। আচ্ছা, এবার দেখো আমরা কি এই জায়গায় মোটামুটি কি যতগুলা কোয়েশ্চেন আছে সবগুলা কোয়েশ্চেন দেখে ফেললাম। আমরা পুরো 12টা গল্পের কোয়েশ্চেন তোমাদেরকে এখানে শেষ করে দিলাম। 12টা গল্পের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আছে এখানে মোটামুটি আমি তোমাদেরকে এমসিকিউ দেখছি, আমি তোমাদেরকে যদি বলি 359টা এমসিকিউ দেখলাম, 359টা এমসিকিউ। তোমরা এই 359টা এমসিকিউ পড়বা ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা এখান থেকে কমন পাবে, এতটুকু। আরেকটা কথা, তোমাদের যারা কোর্সে ভর্তি হতেছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো, 01789845419 নাম্বারে নক দিয়ে তুমি আমাদের কোর্সে ভর্তি হতে পারো, অথবা বিস্তারিত প্রথম পয়েন্টে দেখেও ভর্তি হতে পারো। দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ পরীক্ষা তো চলে আসছে, পড়াশোনা করতে হবে। সবার জন্য শুভ কামনা রইল, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, হৃদয়ের জন্য দোয়া করি। ধন্যবাদ সবাইকে।